আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন, আপনাদেরকে গত একটা ক্লাসে বলছিলাম যেহেতু দুইটা সময় 100 ফৌজদারি কার্যবিধির 167 ধারা মোতাবেক আমরা দেখি তদন্ত 120 দিনে শেষ হবে। আবার 173-173-এর কয়ে আমরা দেখি তদন্ত অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন 60 কার্য দিবসের মধ্যেই তথ্য প্রাপ্তির 60 কার্য দিবসের মধ্যেই তদন্ত সম্পন্ন করতে হবে, এরকম কথা বলা আছে, তাই না? তো এখন তাহলে দুইটা সময়সীমা হলো। একবার দেখতেছি 120 দিন, 167 অনুযায়ী দেখতেছি আমরা 120 দিন। আবার 173 বের করলে আমরা দেখতেছি এখানে লেখা আছে তথ্য প্রাপ্তির 60 কার্য দিবসের মধ্যে। এটা নিয়ে তো দ্বিধাদ্বন্দ্ব ছিল, তাই না? এটা একটু পরিষ্কার করে দিলাম। 167 অনুযায়ী একটা মামলা তদন্তের মূল সময় আপনি 120 দিনই পাবেন। তবে যদি এই মামলায় কোন পুলিশ সুপার, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনটা বুঝিয়ে দিচ্ছি তার আগে এইটুকু নেন যে কোনো মামলায় যদি অন্তর্বর্তীকালীন 173-এর কয়ে গিয়ে পাবেন অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন চায়, তো সেই ক্ষেত্রে 60 কার্য দিবসের মধ্যে ওই প্রতিবেদনটা, কেবলমাত্র ওই প্রতিবেদনটা আপনি তথ্য প্রাপ্তির 60 কার্য দিবসের মধ্যেই এটা দিয়ে দিবেন আদালতকে, তাই না? আচ্ছা, 173-এর কয়ে হলো অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনটা কাকে বলে, আর সময়সীমাটা কিন্তু 173-এর ক্ষয়ে দেওয়া আছে। হ্যাঁ, 173-এর বি বা 173-এর খ। আচ্ছা, এবার আসেন, বি লিখবেন কখন? যদি ইংরেজি লেখেন ধারা তখন বি লিখবেন, আর বাংলা লিখলে দুইটাই খ লিখতে হবে, 173 লিখলে খই লিখতে হবে। আচ্ছা, এবার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনটা কি একটু খেয়াল করেন, সবাই মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আর বুঝলে এমনি আপনি লিখতে পারবেন, তখন আপনাকে এত বেশি মুখস্থ করতে হবে না। আমার কাছে একটা মামলা তদন্তাধীন। কি মামলা? মনে করেন মার্ডার মামলা তদন্তাধীন। আমার মামলার আসামি কয়জন? তিনজন। কে কে? নুসরাত স্যার, আসমা আপু, পাবেল ভাইয়া। আপনারা তিনজন আমার মামলার আসামি। তার মধ্যে মনে করেন পাবেল ভাইয়া এই মামলাতে এমনি তাকে জড়িত করা হয়েছে বা অন্য কোনো ভাবে বাদীর কাছ থেকে তথ্যের ভিত্তিতে, তাই না? মামলাটা রুজু করার সময় তো ওইভাবে তদন্ত করে রুজু করার সুযোগ আছে। 243 আপনাকে কি বলে? আমলযোগ্য ঘটনা ঘটলেই আপনাকে মামলা নিতে হবে, আপনার কিন্তু তদন্তের সুযোগ নাই। এখন পাবেল ভাই এসে দাবি করলো যে আমি তো আসলে এই অপরাধের সাথে জড়িত নই, আমার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ নিয়ে আসা হয়েছে আমি এই অপরাধে অভিযুক্ত নই, বা আমি মার্ডারের সঙ্গে জড়িত নই। এরকম করে সে কি করলো? আবেদন করলো কার বরাবর? দেখেন আমাদের কয়েকজন ব্যক্তি সেদিন পড়ানোর সময় এমসিকিউ দিছি আপনাদেরকে, আবার পড়ানোর সময় বলছিলাম পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনার, মেট্রো হলে পুলিশ কমিশনার স্যার, জেলা হলে জেলা পুলিশ সুপার অথবা সমমনের কর্মকর্তার নিকটে তারা কি করতে পারবে? আবেদন করতে পারবে যে আপাতত আমাকে যেন হয়রানি স্বীকার করা না হয়, আমি যেন হয়রানি না হই। তখন দেখেন, তখন তারা নির্দেশ দিবে যে আপনি একটা, রেবেকা আপনি যেহেতু আইও, আপনি একটা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, প্রাথমিকভাবে একটা তদন্ত প্রতিবেদন দেন। তো এই প্রতিবেদনে কে কতটুকু জড়িত কি না কি এই 60 কার্য দিবসের মধ্যে আমাকে এই রিপোর্টটা দিতে হবে। আর এই রিপোর্টের উপর ভিত্তি করে ধরেন আসমা আপু আর নুসরাত স্যার তাদের বিরুদ্ধে কিছু আমি সাক্ষ্য প্রমাণ পেয়েছি, পাবেল ভাইয়ার বিরুদ্ধে তেমন কিছু পাওয়া যায় নাই, তখন তাকে আবার অব্যাহতি দিতে হবে আপাতত। আর তারা দুইজন কিন্তু আবার তাদের বিরুদ্ধে কিন্তু মামলা তদন্ত চলমান থাকবে। তো এখন দেখেন, এটা কি গেল? অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনের ফলাফলটা এরকম হবে। তো যখনই আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি চায় প্রতিবেদন, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন কে চাইতে পারে? অন্য কেউ না, কোর্টও না কিন্তু। কোর্ট বলতে সমমানের পদমর্যাদার কর্মকর্তা যদি হয়, জেলা পুলিশ সুপার, জেলা পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার, দুঃখিত, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, এই দুইজন চাইতে পারে। আচ্ছা, এবারে এই 60 কার্য দিবসে আপনি তদন্ত রিপোর্টটা দিলেন, কিভাবে? বললাম একজনকে জড়িত করি নাই, পাবেল ভাইয়াকে পাওয়া গেল না সাক্ষ্য প্রমাণ, এত অল্প সময়ে সাক্ষ্য প্রমাণ নাও পাওয়া যেতে পারে, তখন ওনাকে কিন্তু অব্যাহতি দেওয়া হইলো। কিসের উপর ভিত্তি করে? ওই প্রাইমারি যে আপনি একটা তদন্ত প্রতিবেদন দিলেন এটার উপর ভিত্তি করে। কিন্তু আমার আরো কতদিন সময় আছে? আরো সময় আছে না আমার হাতে? এই সময়ের মধ্যে যদি পরবর্তীতে কোনো সাক্ষ্য প্রমাণ পাই, তাহলে আবার তাকে অভিযুক্ত করে বিচার করা যাবে, অথবা তার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দাখিল করা যাবে। তার মানে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কাউকে অব্যাহতি দেওয়া হয়েছে মানে এই নয় যে সে আর অপরাধ, তার আর কোনো অপরাধ নাই, বা তার নাম চার্জশিটে যাবে না। পরে যদি তথ্য পাওয়া যায়, হ্যাঁ, আপাতত ওই ব্যক্তি দাবি করতে পারে যে আমাকে যাতে হয়রানি করা না হয় এই জন্য আপনারা ভালোভাবে বিষয়টা খতিয়ে দেখেন, তখন আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাছ থেকে এই তদন্ত প্রতিবেদন চেয়ে বসতে পারে। তাহলে বুঝতে পারছি আমরা ঘটনাটা। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনও এক ধরনের তদন্ত প্রতিবেদন, তবে সেটা চূড়ান্ত নয়।
এই হলো বিষয়। তাহলে আপনারা সংজ্ঞাটা কিভাবে লিখবেন? ফৌজদারি কার্যবিধি 173-এর ক মোতাবেক কোনো মামলার কোনো মামলার অভিযুক্ত ব্যক্তিদের আবেদনের কথা ওইভাবে সরাসরি বলা হয়নি, লিখবেন কোনো মামলা সম্পর্কে পুলিশ সুপার, পুলিশ কমিশনার, তদন্তকারী কর্মকর্তার নিকট সুনির্দিষ্ট সময়ের মধ্যে ওই মামলার তদন্ত সম্পর্কে অগ্রগতি প্রতিবেদন চাইতে পারে বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করতে পারে। এই প্রতিবেদনটাকেই বলে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন। এটা আপনারা নিচে লিখতে পারেন আরো একটু, এই তদন্ত 60 কার্য দিবসের মধ্যে বা 60 কর্ম দিবসের মধ্যে এই তদন্ত সমাপ্ত করতে হবে। এভাবে লিখতে পারেন যে 60 কর্ম দিবসের মধ্যে। আচ্ছা, দেখি একটু নীলুফার স্যার লিখছে সুন্দর করে 2 নং প্রশ্নের উত্তর। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন হলো কোনো ফৌজদারি মামলার তদন্ত চলাকালীন সময়ে অগ্রগতি সম্পর্কে আদালতে দাখিল করা। আদালতে দাখিল সরাসরি ওইভাবে না, পুলিশ সুপার, পুলিশ কমিশনার তারা যদি চায় সেক্ষেত্রে তদন্তকালীন অগ্রগতির বিষয়ে যে প্রতিবেদনটা তদন্তকারী কর্মকর্তা দেন সেটাকেই বলে, প্রাথমিকভাবে যে প্রতিবেদনটা দাখিল করেন সেটাকেই বলে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন। আপনি একদম ধারা থেকে হুবহু উল্লেখ করে লিখে দিতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন নিরপরাধ আসামিদের হয়রানি কমানো। এই যে সুন্দর করে লিখছে, নিরপরাধ আসামিদের হয়রানি কমানো এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। তদন্তের অগ্রগতি বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে পরবর্তীতে সেটা অন্তর্বর্তীকালীন মানে আপাতত কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে সেটা কি করা হয়, প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়। এমনি সুন্দর হয়েছে, কিন্তু ওই যে আপু ওখানে আপনি ইয়া না লিখে, আদালত না লিখে আপনি ইয়া লিখবেন, লিখবেন পুলিশ সুপার, পুলিশ কমিশনার বরাবর তাদেরকে, তারা চাইলে যদি নির্দেশ দেয় তারা তদন্তকারী কর্মকর্তাকে, তখন তিনি যে প্রতিবেদনটা দেন সেটাই হলো অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন। আচ্ছা, এটা ছিল একটা ঝামেলা, তাই না? এরপরে আসেন একটু হোমওয়ার্ক গুলো আপনাদের একটু নকল দেই, দাঁড়ান। এরপরে লিখতে পারবেন তো? এখন লিখে ফেলবেন সবাই। আচ্ছা, পুলিশ রিপোর্ট, এটা আমরা সবাই জানি। পুলিশ রিপোর্ট মামলা তদন্তের শেষে 173-এর 1-এর ক পুলিশ রিপোর্ট, এখান থেকে লিখে দিলেই হবে। মামলার ডায়েরি, কেস ডায়েরি, সিডি, এটা তো সবাই জানি মামলার ডায়েরি কাকে বলে, এটাও লিখতে পারবেন। রাজসাক্ষী, রাজসাক্ষীর 337-38 পড়ালাম না, এটার উপর ভিত্তি করে রাজসাক্ষীটা লিখে ফেলবেন। সুন্দর হয়েছে, আবুও লিখছে, শাবানা আবুও লিখছে, খাতাগুলো আমি পরে দেখতেছি। আচ্ছা, এগুলো টিকা, তাহলে টিকা কয়টায় আপনারা পারেন? সোজা আছে। একটু প্রশ্নটা নিয়ে বলি। আপনাদের যে লিখিত প্রশ্নটা দিয়েছি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় 2 নাম্বার লিখিত পরীক্ষা, শোনেন, যারা 1 নাম্বার লিখিত পরীক্ষা মিস করছেন তারা এখনো সুযোগ আছে, চাইলে 1 নম্বর অল্প ছোট্ট প্রশ্ন 1 নাম্বার লিখিত পরীক্ষাটাও দিয়ে ফেলতে পারবেন। দেখেন প্রশ্ন দুইটাই পাশাপাশি দিয়ে রাখছি, যে অনেকেই পরে জয়েন করছেন। এবার আসেন একটু দেখি মামলা সিডি বলতে কি বোঝেন। এটা তো আপনি টিকা লিখলে আপনার একটু কভার হয়ে যাচ্ছে। সিডিতে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে এগুলো বলছি, এটা একটু গাইড বইয়ের হেল্প নেবেন। এখন থেকেই গাইড গুলো একটু নাড়াচাড়া করা শেখেন। গাইড বইয়ের হেল্প হেল্প নেবেন, কি কি বিষয় উল্লেখ থাকে। সবচেয়ে ভালো হয় যদি আপনি অপরাধ তদন্ত নির্দেশিকার সাহায্য নেন, নিয়ে লেখেন মামলার সিডিতে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে। এরপর আসেন মামলার সিডিকে কেন দর্পণ বলা হয়। এটা তো আপনি সোজা বোঝেন, আয়নায় যেমন একটা মানুষের আপাদমস্তক দেখা যায় সামনাসামনি দাঁড়ালে, একটা মামলার সিডি খোলা হলে তদন্তকারী কর্মকর্তা শুরু থেকে তদন্তের সকল তথ্য কি করা যায় এক নজরে এই কেস ডায়েরির মাধ্যমে যে কোনো ব্যক্তি এটা বুঝে ফেলতে পারে যে কোন কার্যক্রমের পরে তিনি কোন কার্যক্রম সম্পন্ন করেছেন। অনেকটা আয়নার মতো। অর্থাৎ মামলার তদন্তের শুরু থেকে নিষ্পত্তি পর্যন্ত কোন কোন কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে কিভাবে তিনি এগুলো করেছেন সবকিছু আয়নার মতো এক নজরে দেখে ফেলা যায়। এই জন্য কেস ডায়েরিকে কি বলা হয়? মামলার দর্পণ বলা হয়। এটা আপনার ভাষাগত দক্ষতার উপরে, আপনি যেমন করে সাজাতে পছন্দ করেন, ভালো করে লিখতে চান, এভাবে পারবেন। একটু গুগলের সাহায্য নিবেন, 2-একটা বই দেখবেন, দেখবেন আরো সমৃদ্ধ হবেন ধীরে ধীরে। আচ্ছা, এরপরে আসেন অপমৃত্যু কাকে বলে। অপমৃত্যু তো বলছি, স্বাভাবিক নিয়মের বাইরে যদি কোনো মৃত্যু হয় বা প্রাকৃতিক নিয়মের বাইরে যে মৃত্যু সংঘটিত হয় সেটাকে অপমৃত্যু বলে। সুরতাল রিপোর্ট কাকে বলে? সবগুলো অপমৃত্যুরও যেই ধারা, সুরতাল রিপোর্টেরও সেই ধারা। সুরতাল রিপোর্ট প্রস্তুতের নিয়মাবলী, এগুলো একটু বই দেখে নিবেন কিভাবে প্রস্তুত করবেন। এখানে একটু বলার মতো বিষয় আছে। সুরতাল রিপোর্ট, একটা হলো সুরতাল রিপোর্ট কিভাবে তৈরি করবেন, আগে কি করবেন, পরে কি করবেন, মাঝখানে কি করবেন, এটা হলো সুরতাল রিপোর্ট তৈরির নিয়ম। আর যদি বলে একটি নমুনা সুরতাল তৈরি করুন, তখন কিন্তু আপনাকে একটা কিশোরীর নমুনা সুরতাল বা একটা যে কোনো ব্যক্তির অপমৃত্যু হয়েছে এরকম ব্যক্তির নমুনা সুরতাল আপনাকে তৈরি করে দেখাতে হবে। তাহলে সুরতাল রিপোর্ট প্রস্তুতের নিয়মাবলী আলাদা, অপমৃত্যু মামলার তদন্ত আলাদা, অস্বাভাবিক মৃত্যু কাকে বলে এটা আলাদা, সুরতাল রিপোর্ট কাকে বলে এটা আলাদা, কিন্তু ধারা কিন্তু সবগুলোই একই। বুঝতে পারছি বিষয়টা?
তাহলে মৃত্যু যেখানে হলো অপমৃত্যু, সেটা তো আপনি বুঝতেইছেন অপমৃত্যু কি জিনিস। এই মৃত্যু তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা তার শরীরের বর্ণনা দিয়ে যে রিপোর্টটা তৈরি করে সেটাই হলো সুরতহাল রিপোর্ট। আপাত দৃষ্টিতে মৃত্যুর কারণ সম্পর্কে যে রিপোর্টটা তৈরি করে সেটাই হলো সুরতহাল রিপোর্ট। তৈরির নিয়মাবলী কি, তৈরি কিভাবে হবে, তিনি ঘটনাস্থলে যাবেন, লাশ হেফাজতে নিবেন, সাক্ষীদেরকে ডাকবেন, সাক্ষীদের উপস্থিতিতে মৃতের বয়স, উচ্চতা, পরিধেয় পোশাক, পরিচ্ছদ, নাম, ঠিকানা, শনাক্তকারী কে, তার শরীরে কি কি চিহ্ন, আঘাতের চিহ্ন আছে কিনা, এগুলো বর্ণনা টর্ণনা করে পরে আপনি সাক্ষীদের স্বাক্ষর নিলেন। এরপরে তো আপনার প্রস্তুত, রিপোর্ট প্রস্তুত হয়ে গেল। সাক্ষীদের উপস্থিতিতে সাক্ষীদের উপস্থিতিতে সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে হবে। প্রস্তুত হওয়ার পর সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, তাই না? আবার যখন গেলেন, যাওয়ার সময় আপনি ম্যাজিস্ট্রেটকে জানালেন, যদিও এটা রিপোর্ট তৈরির মধ্যে পড়ে না, রিপোর্ট তৈরির একটু আগের কার্যক্রম, ঠিক আছে? রিপোর্ট তৈরি মানে কি একবারে আপনি লেখা শুরু করছেন এই অবস্থায়, এখন থেকে কি নিয়মগুলো হলো, এরপরে সাজিয়ে লিখে ফেলবেন। আচ্ছা, এরপরে আসেন অভিযোগপত্র এবং চূড়ান্ত প্রতিবেদন বলতে কি বোঝেন, এটাও তো আপনারা বোঝেন। পুলিশ রিপোর্টের যে দুই প্রকার, সেই দুই প্রকার। চূড়ান্ত প্রতিবেদন কত প্রকার ও কি কি, এইটা একটু লিখতে হবে যেহেতু 6 নম্বর। তাহলে 6 নম্বরের জন্য কি কি লিখবেন দেখেন। 6 নম্বরের জন্য চূড়ান্ত প্রতিবেদন প্রথমে লিখলেন, প্রকারভেদ লিখলেন, কি কি লিখলেন সেটারও আবার কোনটা কি কারণে কি প্রতিবেদন, এগুলো আপনি যতই আপনি পুরো সিআরপিসি মুখস্থ করে ফেলেন, গাইড বইয়ের সাহায্য না নিলে এগুলো লিখতে পারবেন না। একটু বইগুলো আমরা দেখবো, হ্যাঁ, ভালো ভালো লেখকের কিছু বই আছে, এগুলো খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন কোথায় প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া। এখনো অনেক সময় পড়ে আছে, এই জন্য এখন থেকে আপনি পাকাপোক্ত ভাবে তৈরি হন, ঠিক আছে? তাহলে এভাবে লিখে ফেলবেন। তবে হ্যাঁ, বই দেখে আপনি হুবহু লিখবেন না, আপনি বই দেখে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনি নিজের কিছু সঙ্গে লাগায় সুন্দর করে লিখে ফেলবেন। এটাই একটা ছাত্রের বৈশিষ্ট্য, বুঝতে পারছেন? হুবহু বই দেখে লিখবেন না। আপনি চিন্তা করেন তো, একই পড়া একই ভাবে আপনি দুইজন ছাত্রকে মুখস্থ করাইলেন হুবহু, সে কি দুইজনই কি একই রকম লিখতে পারবে? একটু না একটু ভাষা আলাদা হবে না? এই জন্য আপনার নিজস্বতা থাকতে হবে। বই তো পড়বেন অবশ্যই, বইয়ের সঙ্গে নিজেরও জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে সুন্দর করে লিখে ফেলবেন। আচ্ছা, এরপর আসুন অধর্তব্য অপরাধ বলতে কি বোঝেন। তাহলে এটা সংজ্ঞা কততে পাবেন? আচ্ছা, এগুলো বলবো বলবো, সমস্যা নাই। এগুলো রেকর্ডিং ক্লাস, এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি না। তাহলে অধর্তব্য অপরাধের তদন্ত প্রক্রিয়া বলতে কি বোঝেন? অধর্তব্য অপরাধের তদন্ত প্রক্রিয়া শুধু 155 ধারা। আপনাদেরকে কেন এগুলো বলতেছি, কেবল আপনারা প্রশ্ন করতেছেন, একটু কষ্ট হচ্ছে লিখতে, আমি একবার বলে দিলে এরপরে আপনারা সুন্দর করে গুছিয়ে লিখে ফেলতে পারবেন, এই জন্য একটু সব তো বলতেছি না, একটু টাচ দিচ্ছি আর কি। তাহলে আসেন অধর্তব্য অপরাধের তদন্ত প্রক্রিয়া 155 ধারাটা উল্লেখ করেই দিলে হবে, নিচে একটু ফিনিশিং দিয়ে দিবেন যে এভাবেই এগুলো এগুলো করা হয়, বা ধর্তব্য অপরাধের তদন্তের মতোই, আমলযোগ্য অপরাধের তদন্তের মতোই করা যায় তদন্ত, শুধু কি করা লাগে না, বিনা কারণে গ্রেপ্তার করা যায় না। এগুলো একটু নোট টোট দিলেন, সুন্দর হয়ে গেল। আচ্ছা, নম্বরও এত বেশি না, 4 নম্বর মাত্র। আচ্ছা, এরপরে আসেন মুচলেকা কাকে বলে। শান্তিরক্ষা সদাচরণের মুচলেকা, এগুলো পড়িয়েছি, এগুলো আমি বলবো না। অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা, এটা কি পড়ার প্রশ্ন বলেন? অপরাধ দমনে মুচলেকা কি ভূমিকা রাখবে, এইটার উপরে আপনি 5টা লাইন লিখতে পারবেন না? এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ম্যাজিস্ট্রেট নিতে পারে মুচলেকা, ম্যাজিস্ট্রেটেরই তো দায়িত্ব, তাই না? এগুলো তো আর পুলিশ ইয়ে করে না। এই মুচলেকাগুলো কাদের কাছ থেকে নেওয়া যায়? প্রিভেন্টিভ কার্যক্রম, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের যে প্রতিরোধমূলক ব্যবস্থা সেগুলোর মাধ্যমে কিন্তু। তাহলে অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই সেটি প্রতিরোধের জন্য যে ব্যবস্থা, সেটাই হলো এই মুচলেকার মাধ্যমে ম্যাজিস্ট্রেট গ্রহণ করে থাকেন। প্রথমেই লিখবেন, এভাবে যদি প্রশ্ন আসে শুরুতেই প্রশ্ন দিয়ে শুরু করবেন, অপরাধ দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে এর ভূমিকা অপরিসীম বা অনস্বীকার্য, অত্যাবশ্যকীয়, এভাবে শুরু করলেন। এরপরে 4-5টা পয়েন্ট লেখেন, দেখবেন কত দেখতেও সুন্দর লাগতেছে, হয়েও গেল প্রশ্ন। আচ্ছা, গেল। এরপরে আসেন পরের প্রশ্ন, অধিকতর তদন্ত, তদন্তের পুনরুজ্জীবিতকরণ কাকে বলে? মামলা তদন্ত কখন পুনরুজ্জীবিত করা যায়? পুনরুজ্জীবিতকরণ শেষে ব্যবস্থা আলোচনা করুন। এই প্রশ্নটা পাবেন না খুঁজে, এটা তদন্ত নির্দেশিকায় আছে সুন্দর করে, আমি ছবি একটা দিয়ে দেবো, ওই ছবিটা দেখে দেখে আগে পড়বেন, পরে তারপরে লিখবেন, ঠিক আছে? সবাই অবশ্যই সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর বলছি তো, লিখিত পরীক্ষায় যে ভালো রেজাল্ট করবে, শুধু ফার্স্ট হওয়া না, ক্লাসে রেগুলার থাকা, সবকিছু খেয়াল করব আমি। সে একটা এমসিকিউ বই পাবেন, এমসিকিউ বই লেখকের নামও বলে দিয়েছি, ভালো বই এমসিকিউ বই, একটা ওই বই পড়লে ইনশাল্লাহ এমসিকিউ আর লাগে না। আবার লিখিত বই বের হয়েছে আল্লাহ রহম, আমি বেছে বেছে, শুধু এইবারেই না, যতদিন চলবে ক্লাস ইনশাল্লাহ আপনারা নিয়মানুবর্তিতা বজায় রাখেন, ক্লাসে ঠিক মতো আসেন, পড়াগুলো ঠিক মতো পড়েন, আপনি নিজেও নিজেরও, আপনারা যে ভালো করবেন শুধু কি আমার গর্ব, আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন আছে না যে না আমি পড়ালেখা করতেছি, দেখবেন তো কত ভালো লাগে।
ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। আমাদের আমাদের লক্ষ্য কি? একটা ভালো রেজাল্ট, এমন একটা ফলাফল যেন আল্লাহ আমাদের পদোন্নতিটা দিয়ে যায়। তাহলে এর জন্য আমি তো চেষ্টা করতেছি, এখন আপনাদেরও চেষ্টা করতে হবে। বলেন, শুধু স্যারের আশায় বসে থাকলে হবে? স্যার হলো কত শতাংশ জানেন? 10%। কি রকম 10%? শুধু স্যার বলে দিবে যে এই জায়গা থেকে এইটা পড়েন, এটা গুরুত্বপূর্ণ, এই পড়াটা এভাবে পড়তে হবে। আর 90%, আরো কম বলবো আমি, 5% স্যার। আর 90% বা 95% আপনার নিজেকে পড়তে হবে। নিজেকে বারবার বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। এক একবার এক এক ঢঙ্গের লেখা লিখবেন, চেষ্টা করবেন যে কোন লেখাটা আগের থেকে কিভাবে আমি আরো ভালো করতে পারি। প্রথমে একটা আপনি আমলযোগ্য অপরাধের সংজ্ঞা লিখলেন, একবার লেখার পর আপনি দেখবেন আরেকবার পড়তে যাচ্ছেন আপনার নিজেরই ভালো লাগতেছে না, মনে হবে যে আরেকটু সুন্দর করে লেখা যায় কিনা। তো আপনার এগুলোর উপরে মনোযোগ থাকতে হবে, তো মন না থাকলে হবে? আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আর কারো কিছু বলার আছে? শেষের প্রশ্নটা আমি ছবি তুলে দিচ্ছি, দিলে পরে দেখতে পাবেন, এখান থেকে পড়ে লিখবে। লিখতে পারবেন না সবাই? লিখিত পরীক্ষার উত্তরপত্র দেখতে চাই, দ্রুত দেন। কিছু বলার আছে? আচ্ছা, ধরে নিলাম কিছু বলার নাই, যেহেতু এখনো কিছু বলেন নাই। দেখি পড়াগুলো কতদূর কি মনে আছে একটু দেখি, তারপরে আমরা নতুন পড়ায় যাব। তবে সবচেয়ে ভালো হতো মাঝখানের পড়াগুলো যদি আপনাদেরকে রেডি করে দিতে পারতাম, একটু ব্যস্ততার কারণে হচ্ছে না, চেষ্টা করতেছি, আমি হয়ে যাবে ইনশাল্লাহ। মাঝখানের পড়াগুলো আগে পড়লে এই পড়াগুলো বুঝতে আপনাদের সুবিধা হতো, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আগে একটু পড়া ধরি, তারপরে আমরা পুরোনো ক্লাসে যাই। আপু, সাবানা আপু, কথা বলেন। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন বুঝলেন? বলেন তো একটু কি বুঝলেন। স্যার বুঝছি কিন্তু বলতে পারবো না। বলাই লাগবে আপু, বলতেই হবে। 2 লাইন বলেন, 3 লাইন বলেন, অর্ধেকটা বলেন, কি বুঝছেন। মনে করেন একটা বানিয়ে বলেন, কিছু একটা বলেন। কেমন নেক্সটে স্যার। আপু, আমার প্রশ্নের উত্তর দেন, কে প্রতিবেদন দিবে, কে বলেন? তদন্তকারী কর্মকর্তা। কারা নির্দেশ দিবে তদন্ত প্রতিবেদনটা দেওয়ার জন্য? পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার কমিশনার। সুপার, পুলিশ কমিশনার, হ্যাঁ। তাহলে পুলিশ সুপার কে দিবে প্রতিবেদন? আইও দিবে। কে নির্দেশ দিবে? হ্যাঁ, পুলিশ সুপার, পুলিশ কমিশনার স্যার। কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। কি বিষয়ে? মামলা সম্পর্কে। তাহলে কোন মামলার অগ্রগতি সম্পর্কে। এখানেই দেখেন আপনার প্রশ্নের উত্তর রেডি। কোন মামলার, আপনি একটু চিন্তা করবেন, ক্রিটিক্যালি চিন্তা করলে হয়ে যাবে। কোনো মামলার তদন্ত সম্পর্কে, তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ সুপার, পুলিশ কমিশনার কর্তৃক নির্দেশ প্রাপ্ত হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা সুনির্দিষ্ট সময়ের মধ্যে যে তদন্ত প্রতিবেদনটা দাখিল করে তাকেই অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন বলে। এভাবে লিখলেই হবে ইনশাল্লাহ। 2-এর মধ্যে একদম পৌনে 2 পাবেন। আচ্ছা, বলেন তো, 174 ধারাটা কে বলবেন? 174 ধারা খুবই গুরুত্বপূর্ণ। 174 ধারা, ছেলেরা একটু সাহস করেন। আচ্ছা, 174 ধারা অনেক বড় হয়ে যায়, ছোট প্রশ্ন জিজ্ঞাসা করি। ফৌজদারি কার্যবিধির 164 ধারা, 164 ধারা মোতাবেক যখন কোনো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়, ম্যাজিস্ট্রেট কয় রকমের প্রশ্ন করে থাকেন? কয় ধরনের প্রশ্ন ছয় করেন? রকমের। 6টা প্রশ্ন করেন। ছয়। কি কি প্রশ্ন 6টা? বলো তো তানিয়া, কি কি প্রশ্ন? স্যার শর্টে বলি, মানে চাপ, শাসন, প্রলোভন, রাজসাক্ষী, হচ্ছে আমার মতো সংক্ষেপে পড়ে রাখছে। লিখতে ওইভাবে পারবা? মুখস্থ আসলে লিখতে রাখছি পারবা স্যার। কিনা তাই বলো। এটা হচ্ছে এই যে ইয়া, আপনাকে কেউ হচ্ছে চাপ দিয়েছে কিনা, তারপরে হুম। কেউ শাসিয়েছে কিনা, তারপরে হচ্ছে কেউ প্রলোভন দিয়েছে কিনা, আর হচ্ছে রাজসাক্ষী হতে কেউ বলেছে কিনা, হুম। হুম। আর হচ্ছে ইয়া, কতদিন হেফাজতে আসলে ছিলেন? কাজের মধ্যে হ্যাঁ কতদিন হেফাজতে ছিলেন, আর হচ্ছে কেন আপনি দোষ ইয়া স্বীকার মানে করছেন? আপনি যে কেন, দোষ স্বীকার হ্যাঁ করছেন, কেন কেন দোষ আপনাকে স্বীকার করছেন? হ্যাঁ বাহ। কেন শোনো, দোষ স্বীকার করছেন। শর্ট করে পড়া ভালো। আমি তো এভাবেই বলি, টেকনিকে মনে রাখার জন্য এগুলো টেকনিক, কিন্তু ওই ছোট টেকনিক পড়তে গিয়ে যদি তুমি বড় লাইনটা ভুলে যাও তাহলে তো মুশকিল। ওটাও একবার করে পড়তে হবে। হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ স্থাবর স্যার, সম্পত্তি অবশ্যই নিয়ে পড়বেন। বিরোধ। ইনশাল্লাহ ভালো করবা তুমি। অনেক আশা, আমার তো আশা তোমরা এবারে রেজাল্ট দিলে দেখা যাবে তোমরা 3-4 জন ক্লাসে আমার নাই ইনশাল্লাহ। দরকার নাই ক্লাস করার, যদি আল্লাহ আল্লাহ দোয়া করে রাখেন রেজাল্টটা স্যার। ভালো হয় শুক্রিয়া। আর যেন পড়া না দোয়া লাগে, রাখেন আমি স্যার। খুশি হব, সবচেয়ে আমি খুশি হব সত্যি। তারপরও এখন দেখি আল্লাহ কি করে।
আচ্ছা, তাহলে স্থাবর হ্যাঁ, সম্পত্তি নিয়ে বিরোধের ফলে সেখানে কি হবে? স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধের ফলে ম্যাজিস্ট্রেট কি ব্যবস্থা গ্রহণ করবেন? স্থিতি আদেশ সে যে জারি করবে একশো একশো পঁয়তাল্লিশ 145 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট স্থিতি আদেশ জারি করতে পারবেন। তোমাদেরকে একটা এমসিকিউ দিছি যে কোনো ম্যাজিস্ট্রেট যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে তাহলে তার ওই মামলার বিচারের এখতিয়ার থাকার দরকার আছে না নাই, বলো তো? এটা বুঝছো? নাই নাই। তাহলে মামলার বিচারাধীন ম্যাজিস্ট্রেট হতে হবে এমন কোনো কথা বলা আছে? এমন কথা কিন্তু বলা নেই। একই কথা কিন্তু 167-র ক্ষেত্রেও বলা আছে যে আসামিকে যখন রিমান্ডে নিয়ে আসা হবে, আমি একটা আসামিকে রিমান্ডে নিয়ে আসতে চাচ্ছি, তো আমি আদালত বরাবর নিয়ে গেলাম বিচারিক ম্যাজিস্ট্রেট, এখন এই ম্যাজিস্ট্রেট যে ওই মামলার বিচারাধীন ম্যাজিস্ট্রেট এমন কিন্তু কথা বলা নাই। তার মানে বিচারিক ম্যাজিস্ট্রেট হলেই হবে। তবে হ্যাঁ, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে না, ওই যে বলে দিয়েছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে না। আর ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী হলে ক্ষমতাপ্রাপ্ত হতে হবে। ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান মোতাবেক 144 ধারা জারি হবে? নাজমুল ভাইয়া কিছু বলবেন? ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান মোতাবেক 144 ধারা জারি হবে? কি আশ্চর্য! একই পড়া 50 দিন পড়াই, তাও যদি বলতে না পারেন। 133। 134 সমন বা ঘোষণার মতো করে জারি হবে। 145-এর ভেতরেও তো এই কথা বলা আছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 128 ধারা মোতাবেক কয়টি ব্যবস্থা গ্রহণ করা যায়? 128 ধারায় কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়? 4টি ব্যবস্থা কি কি? 4টি ব্যবস্থা গ্রহণ করা যায়। চারটা গ্রহণ। কি কি ব্যবস্থা? বল প্রয়োগ করা যাবে, বল প্রয়োগ করে, কারণ আপনি মৌখিক আদেশে কাজ হয়নি, এখন কি বল করবেন? প্রয়োগ করা হুম যাবে। হুম। বল প্রয়োগ করা যাবে। গ্রেপ্তার বল ও প্রয়োগ আটক করা করা যাবে। যাবে হচ্ছে, হ্যাঁ, বেসরকারি লোকের কাছে সাহায্য হচ্ছে চাওয়া যাবে। তারপরে Good. হচ্ছে আটক এবং গ্রেপ্তার করা যাবে। আর একটা মনে পেনাল পড়তেছে না। কোডের 145 ধারা মোতাবেক অভিযুক্ত হ্যাঁ, করা হ্যাঁ, যাবে, একশো পেনাল কোডের পঁয়তাল্লিশ 145 ধারা অনুযায়ী, হ্যাঁ, মোতাবেক হ্যাঁ, অভিযুক্ত এবার করা। মনে আসছে। যাক, সব মনে জি। আছে তো, আলহামদুলিল্লাহ। ওজন পরিমাপক সরঞ্জাম পরীক্ষা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ওজন পরিমাপক সরঞ্জাম পরীক্ষা। 153। 53। আমলযোগ্য অপরাধের ডিজাইন থাকবে। কয়টা শর্ত আছে বলেন? তা কয়টা ব্যবস্থা বিদ্যমান থাকলে 151 ধারায় গ্রেপ্তার করা যায়? হচ্ছে 5টা। চারটি অবস্থা মনে করছে বিদ্যমান থাকলে। 4টা, হ্যাঁ। চারটি অবস্থা বিদ্যমান থাকলে একটা হলো কনফিউজ। আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র থাকবে বা ডিজাইন থাকবে, ওই ব্যক্তিকে অপরাধের সাথে জড়িত থাকতে হবে, পুলিশ অফিসারের কাছে বিশ্বাসযোগ্য সংবাদ থাকতে হবে, আর গ্রেপ্তার ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন আপনি 151 ধারা মোতাবেক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। আচ্ছা, চারটি অবস্থা বিদ্যমান থাকলে ভাষ্যর প্রশ্ন, সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রতিরোধ করতে পারবে পুলিশ অফিসার কত ধারা? 152। 152। 152 সরকারি সম্পত্তি ক্ষতির। আমলের অযোগ্য অপরাধ বলেন তো কত ধারা? ও 55। তদন্ত বলছি হ্যাঁ, আমি একবারও? 55। খালি বলছি জি। আমলের অযোগ্য অপরাধ। ও সংজ্ঞা ও 4-1 খ। প্রশ্ন আপনারা নাই শুনতে, ভালো করে নাই বুঝতে উত্তর দিয়ে ফেলেন, এটাই তো 4-এর মুশকিল। 1-এর চ। 4-এর 1-এর আমল যোগ্য, 4-এর 1-এর ঢোলের ঢ আমলের অযোগ্য। সারছে কাম। আচ্ছা, তাহলে আমলযোগ্য অপরাধ যদি এইটুকু থাকে তাহলে ভুলেও 155 দিয়েন না। ধারা কত হবে? 4-এর 1-এর ঢ। আর যদি হ্যাঁ আমলযোগ্য অপরাধ থাকে তাহলে বুঝে নিবেন সংজ্ঞা নাই বলতে তদন্তে যাবেন না। যদি বলে আমলযোগ্য অপরাধের তদন্ত তখন আমরা 156, আর আমলের অযোগ্য অপরাধের তদন্ত তখন আমরা 155 দেবো। অপরাধ আর তদন্ত কি এক জিনিস বলেন? একটা হলো অপরাধ নাম, আরেকটা হলো তদন্ত, মানে অপরাধ সংগঠন হয়ে গেছে, এখন পুলিশ অফিসারের কার্যক্রম। আচ্ছা, ম্যাজিস্ট্রেট 190 ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়েও তদন্তের নির্দেশ দিতে পারে। কত ধারা? 156-3। 156-3। আর কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমলের অযোগ্য অপরাধের জন্য অনুমোদন দিতে পারে? প্রথম আর দ্বিতীয়। প্রথম আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 155 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা কত ধারা? 164। 64। 164। ধন্যবাদ। এই তো মাঝে মাঝে একটু কথা টথা বলেন, তাহলে তো বোঝা যায় যে আছেন। আর যদি বলি স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার পদ্ধতি তখন কত ধারা? 364। 364। 364। 167 ধারা একটা এমসিকিউ দিয়েছিলাম, 167 ধারার বিধান কত ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? পেনাল কোডের কত ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না?
107 400 আর 401 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 167 ধারার বিধান বোঝেন আগে এক। প্রশ্ন। 167 ধারার বিধান 400 আর 401 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আসমা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই ভাবে বলা আছে, আরো এক জায়গায় 400 আর 401 ধারা আছে, কোথায় আছে বলেন? মনে পড়তেছে না স্যার। ফৌজদারি কার্যবিধি আরো একটা ধারার বিধান আছে 400 এবং 401 ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এগুলো পড়ার সময় খেয়াল করেন না কেন? স্যার আমি খেয়াল যে করছি বিচারের কিন্তু সময়সীমা পড়ালাম, না স্যার, আমার খালি 401টাই চোখে ভাসতেছে, কিন্তু কোথায় আমি সেটা ভুলে গেছি। মনে করে দেখেন, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, দায়রা আদালতের বিচার কতদিনে বিচার নিষ্পত্তি করবে, বিচার নিষ্পত্তি কতদিনে করবে, সব ঠিক আছে, কিন্তু গ্যাং মামলার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে তারা আলাদা সময় পেতে পারে। এখানে বলা আছে এই ধারার বিধান 400 401 ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ গ্যাং কেস। বুঝতে পারছি? দেখেন কত, 339-এর গরুর গ, 339-এর গরুর গয়ে বলা আছে। আচ্ছা, 174 ধারাটা বলতে বললাম, বললেন না। কখন ম্যাজিস্ট্রেটদেরকে সংবাদ দেওয়ার প্রয়োজন নাই? খাও। কখন ম্যাজিস্ট্রেটকে অপমৃত্যু, কখন, এই যে কোন ধরনের মৃত্যুর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেওয়ার প্রয়োজন নাই? শত্রু তৎপরতায় মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেওয়ার প্রয়োজন নাই। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপমৃত্যু মামলা তদন্ত করবেন? বিচারিক, জেলা নির্বাহী? ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাহী, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঠিক। পুলিশ হেফাজতে আসামি মারা গেলে কে তদন্ত করবেন, অনুসন্ধান করবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট। কবর থেকে লাশ উত্তোলন করার ক্ষমতা কার? নির্বাহী ম্যাজিস্ট্রেটের মৃত্যুর কারণ আবিষ্কার নির্বাহী করার ম্যাজিস্ট্রেটের, নির্বাহী ম্যাজিস্ট্রেটের, অথবা জেলা ম্যাজিস্ট্রেটও বলতে পারো, একই কথা। আর অপরের থানা এলাকায় তল্লাশি, 166 আর নিজের 165, থানা এলাকায় তল্লাশি। 65 165, পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীদেরকে তলব, 165। 160 160। আর পুলিশ অফিসারের জিজ্ঞাসিত সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। 161 161। সাক্ষ্য 161 পরীক্ষা পর্যাপ্ত করতে হইলে পারবে। অভিযুক্ত ব্যক্তির আদালতে প্রেরণ। ধন্যবাদ। হ্যাঁ 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 171। 171 না, হ্যাঁ 170। আর সাক্ষ্য অপর্যাপ্ত হইলে, প্রশ্ন বোঝেন নাই? 169, 169 70-এর প্রশ্ন ছিল। পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। 149 149। 144 ধারা কোন এলাকায় প্রযোজ্য হবে না? মেট্রোপলিটন এলাকা। এলাকা। মেট্রোপলিটন এলাকার জন্য 106 ধারা মোতাবেক কত দিনের জন্য মুচলেখা সম্পাদন করানো হয়? 3 বছর। অনধিক 3 3 বছর। বছরের অনধিক যে কোনো সময়ের জন্য। ধন্যবাদ সবাইকে যারা যারা উত্তর দিচ্ছেন, ভালো। আপত্তিকর অস্ত্র শস্ত্র হেফাজতে নেওয়ার ক্ষমতা? 53 53, দেহ তল্লাশি, গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি? 51, 51। কিশোরের বয়স কত? হচ্ছে 15 বছর 15 বছর। কম। 29-এর খ। প্রজাতন্ত্র হ্যাঁ, 29 কর্মচারীর কম। উপরে সমন জারি? নীলুফা আপু, আপনাকে ধন্যবাদ। 72, 72। প্রজাতন্ত্রের কর্মচারী হোক আর সরকারি কর্মচারী হোক, যাই হোক না কেন, 72 একই কথা। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, যদি বলে পুলিশ অফিসারের উপরে সমন জারি, তখন কি লিখবেন? তখন ওই 72-ই দেবো আমরা, ঠিক আছে? অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, অস্থাবর সম্পত্তি ক্রোক? 88 88, অস্থাবর সম্পত্তি 88-3। স্থাবর সম্পত্তি হলে 4 88-4। পচনশীল সম্পত্তি হলে 85, 88-5। হুলিয়া কয় উপায়ে জারি করা যায়? হুলিয়া 3 উপায়ে এখতিয়ারাধীন এলাকার বাইরে সমন প্রেরণ? হ্যাঁ, এখনো আপনাদের দ্বিধাদ্বন্দ্ব দূর হয় না। 73। সমন হলো 73, ওয়ারেন্ট হলে 83। এই তো আবার 93-এর ক কি আছে? বাংলাদেশের বাইরে। এখতিয়ারাধীন এলাকার বাংলাদেশ কি এক জিনিস হলো? না, এটা তো আচ্ছা শোনেন, একটু একটু মাথায় ঢুকান জিনিসগুলো। একটা হলো ইটস ওকে, এরকম তো হতেই পারে, টাইপিং অনেক সময় তাড়াহুড়া করে টাইপ করতেও ইয়ে হয়।
একটা হলো এখতিয়ারাধীন এলাকা, মানে কি বাংলাদেশকে ছোট ছোট ভাগ করা হয়েছে, সেখানকারই একটা এলাকা থেকে অন্য এলাকা। আর একটা হলো বাংলাদেশের বাইরে। তো এখতিয়ারাধীন এলাকা মানে দেশের মধ্যে কিন্তু আপনার ক্ষমতার বাইরে। এখতিয়ার মানে কি ক্ষমতা, যতটুকু জায়গা জুড়ে আপনার ক্ষমতাটা প্রযোজ্য, এর বাইরে। তাহলে 73। ওয়ারেন্টের বৈশিষ্ট্য কয়টা, উপাদান কয়টা? ছয়টি। জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা 6টি। ধন্যবাদ। 3টি না জামিন। জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা 76। আর এমনি গ্রেপ্তারি পরোয়ানা 70। কিরে, এতক্ষণে ক্লাসে আসছো রে মরা? আচ্ছা ঠিক আছে, নতুন ক্লাসে যাই আমরা। যারা দেরি করে আসলো তারা পড়া ধরার ভয়ে দেরি করে আসছে। আচ্ছা আমি বলছিলাম কবর থেকে লাশ উত্তোলন কত পিআরবি ব্যবহার হবে সঙ্গে? 303। ধন্যবাদ তানিয়া, তুমি মোটামুটি ভালো পড়তেছো, সুন্দর। যারা উত্তর দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ, পড়তেছেন। আর যারা চুপ করে শুধু শুনতেছেন তাদের আরেকদিন বিচার হবে, ছাই দিয়ে ধরবো আরেকদিন। আচ্ছা, মাঝখানের পড়াগুলো বাদ দিয়ে গিয়ে আর শান্তি পাচ্ছি না, যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, আমরা আজকে 300 কত পর্যন্ত পড়ছিলাম? ও, রাজসাক্ষী থেকে পড়া ধরি নাই, একটু পড়া ধরি, দাঁড়ান। রাজসাক্ষী যখন রাজি হলো আপনার প্রস্তাবে, আপনি আদালত আপনার প্রস্তাবে কোনো ব্যক্তি সাক্ষ্য প্রদানের জন্য রাজি হলো, পরবর্তীতে তার সাক্ষী কি হিসেবে গ্রহণ করতে হবে? রাজসাক্ষী হিসেবে। শুধু সাক্ষী, অর্থাৎ সে আর আসামি থাকলো না, তার সাক্ষী। এখন আপনি তার সাক্ষ্যটা সাক্ষী হিসেবে গ্রহণ করতে হবে। কত ধারা? 337-এর 2। 337-এর 2। কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব করতে পারেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাই নাকি রে? কোথায় পড়াইছি এগুলো আমি? মায়েরিয়া আমার খাওয়া তাই নাকি, করবেন। আমি কোনটা পড়তেছি, কি বলছিলাম আর কি যে দিলাম স্যার। প্রথম শ্রেণী মেট্রোপলিটন, প্রথম শ্রেণী হ্যাঁ, মেট্রোপলিটন অপরাধ যদি দায়রা আদালতে বিচারযোগ্য হয়, দায়রা আদালত পারবে। চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন তারাও পারবে। একটা জিনিস খেয়াল করো, যদি ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগটা তোমাদের ভালো হয়ে থাকে তাহলে এখানে তোমাদের আর সমস্যা হওয়ার কথা ছিল না। প্রথম শ্রেণী কয় নাম্বারে চিন্তা করো তো? প্রথম শ্রেণী কিন্তু দ্বিতীয়। 4 জন ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম চিফ জুডিশিয়াল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তাহলে আমি বলছি একটা কথা, যে কাজটা সাব ইন্সপেক্টর পারে এটা ওসি এমনি পারবে। তো তাহলে প্রথম শ্রেণী এবং মেট্রোপলিটন তারা যদি অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব দিতে পারে, দায়রা আদালত তো এমনি পারবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেও তো পারবে, তাই না? তাহলে মনে রাখতে হবে কি, প্রথম শ্রেণী মেট্রোপলিটন, এর উপরের গুলো তো এমনি পারবে, নিচের গুলা পারবে না, বা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমতায়ন করা হয়তো এরকম কিছু বলা নাই, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী বলে নাই। এগুলোই ভুল হবে তোমাদের, জানো? যখন আসবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে লিপিবদ্ধ করেন, ওখানে কিন্তু বলা আছে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী। তুমি আসবে সামনে, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারে? স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে, তাই না? এটা আপনি দেখবেন যখন আসবে রাজসাক্ষীকে বা অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব প্রদান করতে পারেন নিম্নের কোন ম্যাজিস্ট্রেট, তখন ওইখানে যদি আপনি ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী দেন তাহলে থাকবে আপনার প্রশ্ন, বলেন। তাহলে ওখানে হবে প্রথম শ্রেণী মেট্রোপলিটন, স্বীকারোক্তিমূলক জবানবন্দির ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী বলা আছে। আবার নির্বাহী আদেশগুলো যেমন 144 ধারা 45 ধারা কে জারি করবেন, তখন যদি আপনি বিচারিক ম্যাজিস্ট্রেট দেন তাহলে কি হবে বলেন? মাঠে মারা, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। কবর থেকে লাশ উত্তোলন করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। সুরতাল রিপোর্ট কে করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। এরকম। তাহলে ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগটা আলাদা, তাদের দায়িত্ব আলাদা, কাজও আলাদা। মানে দায়িত্ব আলাদা, বিচারিকদের কাজ তারা বিচার করবে, শুধু কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম আছে। যেমন 190 ধারা যেমন আমরা দেখবো, ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও অপরাধ আমলে নিতে পারে, বলা আছে। ওইগুলো ক্ষেত্র বিশেষে, অনেক আগের আইন তো, কিছু কিছু জায়গায় ওরকম থেকে গেছে। তো এগুলো যদি না বোঝেন তাহলে মুশকিল। তাহলে এত করে পড়েও ভুলভাল হয়েই যাচ্ছে। আচ্ছা, যদি আপনি যাকে অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব দিলেন, সে জামিনে আছে, এখন আপনি কি করবেন? তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবেন? না। সে যেহেতু জামিনে আছে জামিনেই থাকবে। আর যদি সে হেফাজতে থাকে, যতক্ষণ না আপনার বিচার শেষ হয় ততক্ষণ পর্যন্ত তাকে হেফাজতেই রাখতে হবে। আচ্ছা, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখতে হবে। এই যে রাজসাক্ষীকে যে ক্ষমার প্রস্তাব দেয়া হয়, ক্ষমার প্রস্তাব দেয়া হয় নাকি তাকে ক্ষমায় করা হয় বলেন তো? প্রথমে ক্ষমার প্রস্তাব দেয়, পরে ক্ষমা করে দেয়, ক্ষমা মঞ্জুর করে দেয়।
তাহলে 337 ধারা মোতাবেক ক্ষমার প্রস্তাব দেয়া হয়, তাও কিছু বিশেষ অপরাধের ক্ষেত্রে ক্ষমার প্রস্তাব দেয়া হয়। আর 338-এ কিন্তু ক্ষমাই করে দেওয়া হয়, ক্ষমা মঞ্জুর করা হয়। কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধের সহযোগীর ক্ষমা মঞ্জুর করতে পারেন বলেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণী কোন দিন পড়াইলাম আমি? প্রথম শ্রেণী ক্ষমা মঞ্জুর করতে পারেন, ক্ষমা সবাই মঞ্জুর করতে পারেন। বা দুইটা দুইটা দায়রা আদালত সে নিজে পারবে, আর চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটনকে ক্ষমতায়ন করতে পারবে। দেখেন তাদেরকে কি করতে পারবে, অনুমোদন দিতে পারবে। পড়া বুঝাইতে পারি না না কি আল্লাহ জানে। আমার কথা কি বোঝা যায় না? বোঝা যায় না কথা? একটা হলো দেখেন, ক্ষমার প্রস্তাব দিল 337-এ, কারা কারা? প্রথম শ্রেণী মেট্রোপলিটন। কাদেরকে? কিছু অপরাধের ক্ষেত্রে দায়ের আদালতে বিচারযোগ্য অপরাধ 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ 221, 316, 369, 401, 435, 447 এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দেখে অপরাধের সহযোগীর কাছ থেকে কি করা যাবে, সে গোপন তথ্যের অধিকারী, তাকে ক্ষমা প্রস্তাব দিলে কি করা যাবে, এই সম্পর্কে তথ্য পাওয়া যাবে, তখন তাকে ক্ষমার প্রস্তাব দেয়, যেহেতু অন্য কোনো সাক্ষ্য প্রমাণ নেই আপাতত। আচ্ছা, এটা হলো প্রস্তাব ছিল। এখন মঞ্জুর, আমি বলছি ক্ষমা মঞ্জুর। এই বিচারের আগেই, রায় দেওয়ার আগেই কিন্তু ক্ষমা মঞ্জুর করতে পারে। কে পারে? দায়রা আদালত পারে, অথবা চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে যদি ক্ষমতায়ন করে, তাদেরকে যদি আদেশ দেয় দায়রা আদালত, তারাও মঞ্জুর করতে পারে। সোজা জিনিসগুলো কেন মাথায় থাকবে না? একটু মন দিয়ে নেন। পড়া যতই আপনি পড়েন, নিজে পড়ে আপনি বুঝবেন না, যখন পড়া ধরবো ভুল হবে তখন আপনি ক্লিয়ার হবেন জিনিসগুলা। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি তাও উত্তর তো দিচ্ছেন, এটাই শুক্রিয়া। এবার আসেন রাজসাক্ষী। কে রাজসাক্ষী হবে আমার? নীলু বাবু আমার রাজসাক্ষী। এখন নীলু বাবু এসে কি করলো? সত্য তথ্য দিল না, এখন তার কি হবে বলেন? মিথ্যা তথ্য প্রদান তখন করলো, শর্ত গোপন করলো, যে শর্তে সে দেওয়ার সত্য গোপন করলো, যে শর্তে তাকে ক্ষমা মঞ্জুর করা হয়েছিল সেই শর্ত তিনি পালন করলেন না, তখন কে কি করবে বলেন? নুসরাত স্যার হলো পাবলিক প্রসিকিউটর। তাহলে নীলুফাপুর ব্যবস্থা হবে। নীলুফাপুর বিরুদ্ধে কি করা যাবে? তিনি কেন মিথ্যা সাক্ষ্য দিলেন সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তবে তিনি যে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এটা নুসরাত আপু তখন প্রমাণ করবে। পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব হলো সে যে মিথ্যা সাক্ষ্য দান করলো এগুলো প্রমাণ করার দায়িত্ব তার উপরে। হ্যাঁ, তার বিচার করা যাবে, এটাই হলো মূল কথা। অর্থাৎ শুধুমাত্র রাজসাক্ষী সাজলো, সে যে ক্ষমা পেয়ে গেল, বিচারের আগেই তাকে ক্ষমা করা হলো, অথচ সে সত্য সাক্ষ্য দিল না, তার মানে সে খালাস পেয়ে গেল, এরকম না। তার বিচার করা যাবে। তবে হ্যাঁ, তার বিচারের সময় হাইকোর্টের অনুমোদন লাগবে। আরেকটা ব্যাপার, সেটা হলো পরে যে আপনি তার বিচার করবেন, তার সহযোগী আসামিদের সাথে আপনি বিচার করতে পারবেন, তাই না? স্যার উদাহরণটা আমাদের সাবেক যাই আইজিপি বলি মামুন তাই স্যারকে জি নিয়ে দেন জি স্যার। হুজুর, জি হুজুর বলতেছেন আপনারা। তার কি একসাথে বিচার করা যাবে অন্য না, অপরাধীদের না, সাথে? আলাদা তাহলে বিচার করবো। তাহলে কেউ কিছু বললেন না। রাজু ভাইয়া বলেন, শুনতে পাইনি। স্যার উদাহরণটা সাবেক আইজিপি মামুন স্যারকে নিয়ে দেন স্যার, তাহলে আরে বুঝতে আল্লাহ, বেশি এগুলো সহজ হবে। রেকর্ডিং ক্লাসের সময় এগুলো বলেন না ভাই, মাপ চাই আমি। আচ্ছা, 339-এর ক, এটা একটু বলেন, এটাতে কি করা হয়েছে? বিচারের পদ্ধতিটা, বিচারের পদ্ধতি আবার কেমন? দায়রা আদালতে যদি হয় একবার তাকে জিজ্ঞাসা করে নিবে। কখন? দায়রা আদালতে চার্জ গঠনের আগেই। আর যদি ম্যাজিস্ট্রেট আদালতে হয় সাক্ষ্য প্রমাণ জেরা এগুলো শুরু করার আগেই আরেকবার রাজসাক্ষীকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি স্বীকার করেন আপনার বিরুদ্ধে যে কি অভিযোগ আনা হয়েছে, আপনি সত্য প্রকাশ করেন নাই, আপনি কতটা স্বীকার করেন? উনি যদি প্রমাণ দিতে পারে উনি খালাস পেয়ে যাবে, প্রমাণ দিতে না পারলে ওনার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান থাকবে। এই ছিল গত ক্লাসে পড়া। ও আসামির অনুপস্থিতিতে বিচারও পড়েছিলাম, এখন পড়ছি কিন্তু একটা দৈনিক বাংলা জাতীয় পত্রিকা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন 339-এর গ, বিচার নিষ্পত্তি। ম্যাজিস্ট্রেট আদালত কতদিন? 180 দিন। দায়ের আদালত কতদিন? 360 দিন। এক এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা থাকলে যুক্ত হবে, আলাদা আলাদা মামলা থাকলে বা একই মামলা হস্তান্তরিত হলে সময় বিয়োগ করতে হবে। শেষ। এই দেখেন 400-401 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটাই বলতে পারলেন না কেউ, একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেনও না। আচ্ছা, এবার আসেন 340 ধারাটা পড়বো আমরা, আত্মপক্ষ সমর্থন এবং সাক্ষী হইবার যোগ্যতা। এটাও পড়ছিলাম গত ক্লাসে। তো আত্মপক্ষ সমর্থন, সে যত বড় অপরাধী হোক না কেন নিজের পক্ষ সে সমর্থন করতে পারবে। যাদের মানুষ নিজের পক্ষে অ্যাডভোকেট হতে পারে, এটা জানেন নাকি আপনারা?
নিজেই নিজের অ্যাডভোকেট হতে পারে। অ্যাডভোকেটের জন্য সবসময় আপনার যে একদম আইনজীবী পাশ করে আসতে হবে এমন কোনো কথা নেই। বিশেষ ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তি নিজের ওকালতি নিজেই করতে পারবেন। রুস্তম মুভি দেখিয়ে নি, হিন্দি মুভি রুস্তম, এই রুস্তম নিজেই নিজের ওকালতি করে, খুব সুন্দর আর্গুমেন্ট গুলো দেখবেন। এগুলো যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু বোঝার মতো আছে। তো নিজেও নিজের ওকালতি করা যায়, আত্মপক্ষ সমর্থন করতে পারবে একজন অপরাধী, সে উকিল মারফতও করতে পারে, আবার নিজেও কিন্তু করতে পারে, আবার নিজের পক্ষে সে সাক্ষী হইতে পারে। তো কিরকম কথা নিজেই নিজের সাক্ষী হওয়া? যেই ক্ষেত্রে একাধিক অপরাধী থাকবে, তিনজন অপরাধী, আমি, রুমা আপু, নুসরাত আপু, আমরা তিনজন মিলে ক্রাইম করলাম। হ্যাঁ, তো এরকম তিনজন মিলে আমরা অপরাধ করলাম। অপরাধ করার পরে আমি তো আমার আত্মপক্ষ সমর্থন করতে পারবোই, পাশাপাশি আমার সহযোগী আসামির বিরুদ্ধে যেমন রাজসাক্ষী বিরুদ্ধে কথা বলে, আমি তাদের পক্ষেও সাক্ষী দিতে পারবো। এটাই বলছে, যে ব্যক্তির বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে, তিনি আত্মপক্ষ সমর্থন করতে পারবেন এবং তার সাক্ষী হওয়ার যোগ্যতা, তিনি সাক্ষীও হতে পারবেন। ভেতর থেকে এত কিছু নেওয়া লাগবে না, হেডলাইনটা পড়লেই হবে। প্রথম প্যারাটা, সর্বোচ্চ প্রথম প্যারাটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আসেন 341 ধারাটা আমরা একটু নেব। 341 ধারায় বলা আছে, দেখেন, আসামি কার্যক্রম বুঝতে না পারলে তখনকার পদ্ধতি। তো আসামি কার্যক্রম বুঝতে পারতেছে না মানে কি? একমাত্র সে পাগল হলেই বুঝবে না কোর্টের বিষয়। এমন কোন বোকা লোক এখন পৃথিবীতে আছে যে কোর্টে মামলায় কি হচ্ছে না হচ্ছে সে বোঝে না? সবাই বোঝে। তো দেখেন, সে কিন্তু পাগল নয়। তা আসামি যদি পাগল না হওয়া সত্ত্বেও কোনো কার্যক্রম বোঝে না, বলতেছে আমি কিছুই বুঝতেছি না, কি সব হচ্ছে আদালতে আমার বিরুদ্ধে, আমি তো কিছুই বুঝতেছি না, তো এরকম হলে আদালত অনুসন্ধান বিচার চালিয়ে যেতে পারবেন। প্রয়োজনে মামলাটা কি করবেন, মামলার রিপোর্ট সহ হাইকোর্ট বিভাগে স্থানান্তর করতে পারবেন। বুঝতে পারছি? তাহলে এরকম যদি এমসিকিউ আসে, আসামি কার্যক্রম বুঝতে না পারলে কি পদ্ধতি? মামলার বিচার, পাগল না হওয়া সত্ত্বেও, পাগল নয়, সুস্থ, তারপরও বলতেছে সে কিছু বোঝে না, তাহলে না বুঝলেও অনুসন্ধান বিচার আদালত চালিয়ে যাবেন। এবং অন্যান্য আদালতে যদি আসামির শাস্তি হয়, নিম্ন আদালতে শাস্তি হলে তখন তিনি এই পরিস্থিতি সম্পর্কে হাইকোর্ট বিভাগে রিপোর্ট পাঠাবেন। এইটুকুই, 2টা লাইন নিলেই হবে। তাহলে আসামি পাগল নয়, তারপরও সে কি বলতেছে, সে মামলার কিছুই বুঝতেছে না, তখন মামলা চলবে, তার এই কথার কোনো মূল্য নাই। দরকার হলে আদালত তার ডাক্তারি পরীক্ষা করাবে। এখন কার্যক্রম বুঝতে না পারলে কি করবে, মামলা হাইকোর্ট বিভাগে যাবে। আসেন 342 পড়ি। 342 ধারাটা গুরুত্বপূর্ণ। কি কি পড়বো আমরা এটার সঙ্গে, দেখেন কি, একটু প্রশ্ন জিজ্ঞাসা করি, রেসপন্স করেন, তাহলে বুঝতে পারবেন, সুবিধা হবে বুঝতে। সর্বপ্রথম প্রশ্ন হলো, সাক্ষীর জবানবন্দি কত ধারা? সাক্ষীর জবানবন্দি, পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ। 61 161 তাহলে 161-তে সাক্ষীর জবানবন্দি। বাদীর জবানবন্দি ম্যাজিস্ট্রেট কর্তৃক বাদীর জবানবন্দি গ্রহণ। 164 হইলো নাকি কারোটা? বাদীর জবানবন্দি আপনাদেরকে পড়াইছি, আপনারা তো বলেন যে স্যার পড়াই না, পড়ানে নাই, কিভাবে জানবো এটা? বাদীর জবানবন্দি পড়াইছি। 200 ধারায় বাদীর জবানবন্দি আগামী ক্লাসে পাবো আমরা ইনশাল্লাহ। রবি সোম, সোমবারের যে ক্লাস, শনি সোম, সোমবারের যে ক্লাসটা আছে এই ক্লাসে আমরা ইনশাল্লাহ এগুলো পড়ে ফেলবো। তো দেখেন, বাদীর জবানবন্দি কিন্তু 200 ধারা, এগুলো একটু লিখে রাখেন, বইয়ের পাশে পেন্সিল দিয়ে লিখে রাখেন। তাহলে সাক্ষীর জবানবন্দি যখন পুলিশ অফিসার নিবে, কি আপু? ফরিয়াদিটাই বাদী না? বাদীও যে ফরিয়াদিও সে, কিন্তু আমি তো ফরিয়াদি বলি নাই, একই কথা। এই কত ধারা আপনি বলছেন? 364। 364 নয় আপু, 364, হ্যাঁ 364 ব্যবহার করা যাবে, তো সেটা একটা স্পেশাল আলাদা ক্ষেত্র। কোনো একটা গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী, খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী, পরবর্তীতে সে বায়াসড হয়ে যেতে পারে, তখন আপনি 364 ধারা মোতাবেক এটাকেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেভাবে আসামি নেন, একইভাবে সাক্ষীরও জবানবন্দি ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রহণ করা যাবে। তো সেটা তো ভিন্ন প্রসেস। তাহলে বুঝতে পারতেছি আমরা। আসেন, আমি যেখানে ছিলাম একটু আপাতত সবাই একটু চুপ করেন, না হলে বুঝতে পারবেন না। তাহলে পুলিশ অফিসার যখন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে, ফৌজদারি কার্যবিধি 161। আদালত যখন বাদীর জবানবন্দি গ্রহণ করবে, ফৌজদারি কার্যবিধি 200 ধারা। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করবে 364। এবার আসেন পদ্ধতিগুলো আসি। আসামির জবানবন্দি গ্রহণ, তাহলে একটা হলো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আর একটা হলো আসামির শুধু জবানবন্দি। বুঝতেছি? তো সবসময় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে, আমি আসামি,
আমাকে আপনি মামলায় চার্জশিট দিছেন, কোর্টে নিয়ে গেছেন, 364 হয়েছে আমার বা হয় নাই, 364 আমি স্বীকার করিনি, অপরাধ স্বীকার করিনি, কিন্তু আমার তো জবানবন্দি গ্রহণ, আমার তো কিছু বলার আছে আদালতে, বলতে পারি না? এই জবানবন্দিটাই হলো 342 ধারা। আমার বিরুদ্ধে সাক্ষ্য দিছে, মনে করেন বাদল আর আমি, আমরা দুজন মামলার দুই পক্ষ। তো বাদল কি করছে, ওর যতটুকু সামর্থ্য এতগুলো সাক্ষ্য প্রমাণ নিয়ে গেছে, যেভাবেই হোক রেবেকাকে হারাতেই হবে, ওকে জেল খাটাতেই হবে। ও কি করছে, আমার আরো 2-4টা ব্যাচমেটকে ভুজুং ভাজুং বুঝায়া কোর্টে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিছে, তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে, বলেন? মার্ডারের মামলা ধরেন। তো এখন কি আমি আমার পক্ষে সাক্ষ্য দিব না? এটাই বলছে যে আসামির জবানবন্দি, এই যে আমি যে বক্তব্যটা আদালতে দেব বা আদালত আমাকে কিছু বলার সুযোগ দিবে, এটাই হলো আমার জবানবন্দি। তাহলে দেখেন আপনারা কত জায়গায় জবানবন্দি পাবেন। তাহলে বাদীর জবানবন্দি পাবেন, সাক্ষীর জবানবন্দি পুলিশ অফিসারের কাছে পাবেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাবেন 364, আবার 342-এও আসামির জবানবন্দি পাবেন। আর এই জবানবন্দি গুলো যদি আপনি আলাদা আলাদা করতে না পারেন, আসামির জায়গায় সাক্ষী দাগাবেন, সাক্ষীর জায়গায় স্বীকারোক্তিমূলক দাগাবেন। এমনি যদি এরকম প্রশ্ন দেয়, আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কত ধারায় আলোচিত হয়েছে, 342ও আছে, 364ও আছে। তা আপনি তো 342 না দিয়ে 364 দিয়ে ফেলবেন। তো 164, 364 কখন? কেবলমাত্র স্বীকারোক্তি, অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ক্ষেত্রে। বুঝতেছি? এবার আসেন মূল ধারায় যাব। তাহলে কয় ধরনের জবানবন্দির কথা বললাম? 4 রকম জবানবন্দি। এগুলো একদম পাট পাট করে মাথা আলাদা করে ফেলেন। এবার আসেন 342 ধারাটা দেখবো, আসামির জবানবন্দি। আসামি তাকে, তার বিরুদ্ধে যে সাক্ষ্য দেয়া হলো, এই সাক্ষ্যের পরিস্থিতি ব্যাখ্যার সুযোগ দিবে, যে আপনার বিরুদ্ধে বাদল যে এই 3জন সাক্ষী দাঁড় করাইছে এনে, তো আপনি কি বলতে চান, এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা, এটা আদালত জিজ্ঞাসা করবে। সেটা কখন? অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে, বিচারকালীনও হতে পারে, অনুসন্ধানকালীনও হতে পারে, আগে থেকেই আমাকে সতর্ক করিয়া না দিয়েও হতে পারে। আদালত জিজ্ঞাসা করতে পারে, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তো এই যে আত্মপক্ষ সমর্থন করে যে জবানবন্দি দেয়, আসামি যে সাক্ষীটা দেয়, এটাকে কি বলে জানেন? সাফাই সাক্ষী। নিজের সাফাই নিজে না গাইলে কি হয়? এটাই হলো সাফাই সাক্ষী। তাহলে সাফাই সাক্ষী কাকে বলে, কোন পরিস্থিতিতে সাফাই সাক্ষী গ্রহণ করা হয়, কোন ব্যক্তি সাফাই সাক্ষী আদালতে গ্রহণ করা হয়? পারবেন হঠাৎ করে আসলে? তাহলে দেখেন কত ধারা, 342 ধারা লিখবো আমরা, সাফাই সাক্ষী। অর্থাৎ আসামিকে, আসামির বিরুদ্ধ পক্ষ যখন আদালতে সাক্ষ্য দেয়, তার এই সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত তাকে চাইলে ইনকোয়ারি বিচারের যে কোনো ইনকোয়ারি বিচারের আগেও হতে পারে, অনুসন্ধানকালীনও হতে পারে, বিচারকালীনও হতে পারে, আদালত তাকে কিছু বলার সুযোগ দেয়, তাকে জিজ্ঞাসা করে, পূর্বেই সতর্ক করে না দিয়ে যে কোনো প্রশ্ন করতে পারে। তখন তিনি যে সাক্ষীটা দেন, এটাই হলো সাফাই সাক্ষী। তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান করেন ম্যাজিস্ট্রেট, এই মোকদ্দমা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। এই পর্যন্ত ছিল সাফাই সাক্ষী। এবার আসেন, আমাকে জিজ্ঞাসা করছে কিন্তু আমি কিছু স্বীকার করলাম না। বলছে যে বাদল যে আপনার বিরুদ্ধে 3জন সাক্ষী নিয়ে আসলো, তারা যে বলল রবিবারের দিন সন্ধ্যাবেলা আপনি আম গাছের নিচে মার্ডার করছেন, আপনি কি করেন, কি করছিলেন কিনা, আপনি এটাতে আপনার কি মতামত? তো আমি কি করলাম? অস্বীকার করলাম। বললাম না না না, আমি এরকম কাজ করতেই পারি না, এরকম অস্বীকার করলাম। এরপরে মিথ্যা জবাব দিলাম, অথবা অন্য আরেকটা কথা বললাম, মিথ্যা কথা বললাম। কিন্তু আমি আমি তো সাফাই সাক্ষী দিতেই পারি। আমি কি কখনো আমার দোষ ওইভাবে স্বীকার করব? এইটুকুর জন্য আমাকে দণ্ডিত করা হবে না। এটা বলছে যে আসামি যদি এটা অস্বীকার করে, মাইক্রোফোন গুলো বন্ধ রাখেন প্লিজ। তাহলে আসামি যদি অস্বীকার করে, তাকে যে সাফাই সাক্ষী জিজ্ঞাসা করা হলো, এর উত্তরে যদি সে অন্য কোনো কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, কেবলমাত্র এই কারণে তাকে দণ্ডিত করা যাবে না। এটাই নিয়ম, তাকে দণ্ডিত করা যাবে না। সে নিজেকে বাঁচাতে তো বলতেই পারে, তো এই জন্য তাকে দণ্ডিত করা যাবে না। তবে আদালত যেমন সিদ্ধান্ত মনে মনে নিতে পারেন, যে কোনো পরিস্থিতি এখান থেকে আমার কথা দিয়ে আদালতের আবার অন্য কোনো কিছুর দিকে ক্লু গেল, বা এমন কথা বললাম যেই কথা দিয়ে কি হলো, আদালত অন্য কোনো কিছু বুঝে নিল যে তাহলে নিশ্চয়ই ইনি দোষী, বা এনার সঙ্গে আরো কেউ ছিল। আদালত যেমন এই অস্বীকৃতি থেকে, এই জবাব থেকে ন্যায়সঙ্গত যেমন মন চায় তেমন অনুমান করে নিতে পারে। অপরাধ সম্পর্কে আদালত একটা গেস করে ফেলবে যে তাহলে এটা ঘটনাটা এরকম। এবার আসেন, আমি তো মিথ্যা সাক্ষ্য দিলাম বা অস্বীকার করলাম, আমার কিন্তু দণ্ড হলো না, কিন্তু আমার এই কথার ভেতরে যদি অন্য কোনো অপরাধের আভাস পায় আদালত, তাহলে সেই সম্পর্কেও কি করতে পারবে? আদালত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রয়োজনে এই জবাবটাই আমার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে। তাহলে এত সোজা না, মিথ্যা কথা একটা বলে দিলাম আর হয়ে গেল এমন না। তাহলে আপনি যে মিথ্যা সাক্ষ্য দিলেন, এটার জন্য আপনার দণ্ড হবে না, কিন্তু আপনার বিরুদ্ধে এটা আবার সাক্ষ্য হিসেবে আদালত গ্রহণযোগ্য। আপনার পয়েন্ট নেগেটিভ পয়েন্ট হয়ে গেল।
মিথ্যা সাক্ষ্য দিলেন, আপাতত দণ্ডিত হলেন না। কারণ কি, আপনার অন্য মামলায় বিচার চলছে অলরেডি, নতুন করে আপনাকে মামলা করলো না বা আপনাকে দণ্ডিত করলো না, কিন্তু আপনার জবাব আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে পক্ষে বিপক্ষে যদি মনে করে যে না ঠিক বলতেছে, পক্ষে বিপক্ষে দুই পাশেই কি করা যাবে, সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এবার আসেন, আসামিকে সাক্ষ্য গ্রহণের সময় কোনো ধরনের শপথ গ্রহণ করানো যাবে না। এটাও আবার একটা সুযোগ রাখছে, তাই না? ওই যে বলে না আইনের ফাঁকফোকর। তাহলে আসামিকে কোনো ধরনের শপথ গ্রহণ করানো যাবে না। আপনি বাদীর জবানবন্দি যখন দেখবেন, তখন 200 ধারায় বলা আছে তাদেরকে শপথ গ্রহণ করানো যাবে। আবার আপনি ওখানে 200 ধারায় কিন্তু সাক্ষীর জবানবন্দিও আছে, কোর্ট যখন নেয়, কোর্টে সাক্ষীর জবানবন্দি, ওখানেও বলা আছে সাক্ষীদেরকেও শপথ গ্রহণ করানো যাবে। আমরা দেখি কি, মুভিতে দেখি না যে মহামান্য আদালত যা বলবো সত্য বলবো, সবাই তো প্রতিজ্ঞা করে, শপথ করে, কিন্তু আসামিকে কি করা যাবে না, শপথ করানো যাবে না। আচ্ছা, এই যে 342 যদি বলে পদ্ধতি, এটা তো ক্ষমতা। 364 যেমন ক্ষমতা, 164 যেমন ক্ষমতা, 364 ছিল পদ্ধতি, একইভাবে 342 ক্ষমতা, 364 কিন্তু পদ্ধতি। কোর্টে হলে তো প্রকাশ্য আদালতে আদালত যেভাবেই মন চায় নিতে পারবে, কিন্তু 364 মতো করেই আসামি যে ভাষায় বলবে সেই ভাষায় ওই কথাগুলাই প্রযোজ্য হবে 342 ক্ষেত্রেও। তাহলে 364টা কিন্তু আলুর মতো, 164 সাথেও যাবে, 342 সাথেও ব্যবহার করা যাবে। বুঝতে পারছি? এরপরে যাব 343, রাজ সাক্ষী ছাড়া অন্য কোনো অপরাধীদেরকে কি করতে পারবেন না আপনি। এই যে যারা যারা 337, 38 ধারা মোতাবেক প্রস্তাব গ্রহণ করবে, এই ধারার বিধানগুলো বাদ দিয়ে আসামি অন্য কিছু জানে, অন্য কিছু অবগত আছে, এই ধরনের কোনো কিছু প্রকাশ করতে আপনি কি করতে পারবেন না, বাধ্য করতে পারবেন না। এইটা কার কার্যক্রম? এটা কিন্তু কোর্টের কার্যক্রম। তাকে কোনো কি করা যাবে না, প্রলুব্ধ করা যাবে না, প্রতিশ্রুতি হুমকি দেওয়া যাবে না। তো এই হুমকি দেওয়া যাবে না কয়বার পড়লেন, সাক্ষ্য আইনে 24 ধারায়ও পড়বেন। আবার আমরা যখন 161 লিপিবদ্ধ করছি, তখন 161 লিপিবদ্ধ করছি, 163-তে আমাদেরকে বলছে না, কি বলছে, যে আপনি যখন কোনো সাক্ষীর জিজ্ঞাসাবাদ করতেছেন পুলিশ অফিসার হিসেবে, তাহলে আপনি তাকে ভয়ভীতি দেখাবেন না, জোর করেও কিছু বলে নিতে পারবেন না, এরকম বলছে না? একইভাবে দেখেন 343-এ বলছে যে আমরা তিনজন, নুসরাত আপু, আমি আর রুমা আপু, আমরা রুমা দিদি, আমরা তিনজন মিলে কি হলাম, অপরাধের সহযোগী। তো আমাদেরকে রাজসাক্ষী, যে কোনো একজনকে রাজসাক্ষী করানো হলো, আমাকে রাজসাক্ষী করানো হলো। কি কারণে, যে এই মার্ডারটা কিভাবে হলো আপনি সকল গোপন তথ্য জানিয়ে দেন। তো আমি কি করলাম, মার্ডারটা সম্পর্কে গোপন তথ্য, এখন বাদল আমার দারোগা, বুঝতে পারছেন? বাদল সে আসি আমাকে ভয় ভীতি দেখাইলো, সাক্ষ্য গ্রহণ করতেছে 161-তে, তখন আমাকে হুমকি দিলে 163 ধারার বিধান সে কিন্তু লঙ্ঘন করলো, ফৌজদারি কার্যবিধি 163। এবার মনে করতেছি কি, আসমা আপু আমাদের ম্যাজিস্ট্রেট, তিনি আমাদেরকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবার কি রাজ সাক্ষী নিচ্ছে, তিনি আমাদের কি করছে, জিজ্ঞাসাবাদ করতেছে কত ধারার বিধান মোতাবেক, 337, 38 ধারায় তো আমি শপথ করছি, তাই না? আমি তো আমি তো কথা দিছি তাদেরকে যে আমি সকল তথ্য কি করব, প্রকাশ করে দেব। তো উনি আমাকে মার্ডারের কথাও জিজ্ঞাসা করতেছে, আবার অন্য মামলার আসামি যে আছে, চুরি হয়েছে, সেখানে অপরাধমূলক অনধিকার প্রবেশ হয়েছে, এগুলাও জিজ্ঞাসা করতেছে। তা আপনি অন্য কোনো তথ্য জিজ্ঞাসা করতে পারবেন না। এটাই বলছে যে আলোচ্য 337 ও 338 ধারার বিধান ব্যতীত আসামি জানে, আসামি অবগত আছে, এই ধরনের অন্য কোনো তথ্য আপনি প্রকাশ করতে, তাকে প্রকাশ করতে বলতে পারবেন না বা বিরত রাখতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে প্রকাশ করতে বা প্রকাশ করা থেকে বিরত রাখার জন্য তাকে আপনি প্রলোভন দেখাতে পারবেন না, প্রতিশ্রুতি দেখাতে পারবেন না, ভয়ভীতি হুমকি কোনো কিছুই করতে পারবেন না। তাহলে দেখেন, এটা কিন্তু রাজ সাক্ষীকে ভয়ভীতি হুমকি দেখাচ্ছেন। আর ওখানে আপনার নর্মাল মামলার সাক্ষী ছিল, ওখানে কাকে নির্দেশটা, কার প্রতি, তদন্তকারী কর্মকর্তার প্রতি। এখানে কার প্রতি নির্দেশটা, এখানে কিন্তু যারা ওই ব্যক্তিদেরকে ক্ষমার প্রস্তাব করলো, যারা তাদের সাক্ষ্য গ্রহণ করবে তাদের প্রতি। তাহলে জিনিসগুলো পরিষ্কার না? পরিষ্কার তো। এবার আসেন 344, এগুলো মাঝখানের ধারাগুলো পড়লে একটু সুবিধা হতো বুঝতে, একটু কষ্ট হচ্ছে আমি জানি। মামলার কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার ক্ষমতা, 344 ধারা। 344, আসামিকে হাজতে প্রেরণ। মনে করেন একটা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী নাই, যে সাক্ষীটা প্রত্যক্ষদর্শী ছিল, সেই সাক্ষী নাই, এখন কি করবে, আসামিকে হেফাজতে প্রেরণ করতে পারবে বা হাজতে দিতে পারবে। কোন মামলা শুনানির সময়, এটা কিন্তু শুনানির কার্যক্রমের ক্ষেত্রে, ঠিক আছে, শুনানির সময় কোনো সাক্ষী যদি অনুপস্থিত থাকে, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে অনুসন্ধান বিচারের কাজ স্থগিত রাখা প্রয়োজন, আদালতের মনে হলো অনুসন্ধান বিচারের কাজটা মুলতবি রাখা প্রয়োজন, তখন তিনি মামলা স্থগিত রাখতে পারবেন। এগুলো কোর্টের ক্ষমতা।
যে কোনো মামলা যে কোনো সময় স্থগিত করে দিতে পারে 344 ধারা। এই যেমনি মামলা স্থগিত হবে অমনি আসামিকে কি করবে, অমনি আসামিকে জেল হাজতে প্রেরণ করবে, যে তাহলে পরবর্তী শুনানির দিন অমুক দিন ধার্য হলো, অমুক দিন আপনারা আসে, সেদিন আপনাদের শুনানি হবে। তাহলে দেখেন আদালতের কত ক্ষমতা, 344 ধারায় কি কি করতে পারে। মামলা মুলতবি রাখতে পারে, আসামিকে হেফাজতে প্রেরণ করতে পারে। তবে হ্যাঁ, তাই বলে আসামি ওখানে সারা বছর থাকবে না, এরকম সুযোগ নাই। সর্বমোট 15 দিন। দেখেন এক সময়ে 15 দিনের অধিক মেয়াদের জন্য আপনি, এটা কোর্টের প্রতি নির্দেশ, যে আদালত মামলাটা মুলতবি রাখবে সেই আদালত মামলা মুলতবি রাখুক, যে কোনো কারণে হতে পারে, হয় সাক্ষী নাই অথবা কোনো গুরুত্বপূর্ণ কারণে মামলাটা মুলতবি রাখা প্রয়োজন। সেই ক্ষেত্রে আসামিকে কি করা যাবে না, 15 দিনের বেশি আপনি তাকে হেফাজতে আটক রাখতে পারবেন না, এটা একটা নির্দেশ। তাহলে 344-এর বিবেচ্য বিষয় কি, মামলার কার্যক্রম কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ সাক্ষীর অভাবে বা মামলার প্রয়োজনে জনস্বার্থে কি করতে পারবে, মুলতবি রাখতে পারবে, আসামিকে হেফাজতে দিবে। তবে সেটা 15 দিনের, একটানা 15 দিনের বেশি নয়, এক সময়ে 15 দিনের বেশি নয়। এবার আসেন গুরুত্বপূর্ণ ধারা দেখি, 345 ধারা। দেখেন কত বড় বড় চার্ট দিছে 345 ধারায়। শোনেন, 345 ধারাটা থেকে আমরা একটা লাইন যদি মনে রাখতে পারি, এগুলো চার্ট আপনার দেখার আর কোনো প্রয়োজন নাই। একটা প্রশ্নের উত্তর দেন, সেটা হলো কোনো ব্যক্তি যদি আপোস করতে চায় মামলার, সে কি মামলার বাদী হবে না আসামি হবে? উত্তর দেন তো। আপোসের ক্ষমতাটা কার? বাদীর। মামলার বাদীর। তাহলে দেখেন আমি তো ভুক্তভোগী, তাই না? আমি ধরেন কোন মামলার বাদী বা ভিকটিম, তা আমি মামলা কি ক্ষতিগ্রস্ত, তাহলে আপোস করলে কে করবে? আমি করব আপোস। আসামি আপোস চাইলেই কি আপোস হবে? হবে না, বাদী চাইতে হবে। মামলার ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি আপোস চায় তবেই আপোস হবে। এইটাই বলছে 345 দ্বারা অপরাধের আপোস নিষ্পত্তি। যত বড় চার্টেই থাকুক না কেন, আপনি পড়ে দেখবেন বলা আছে ব্যভিচারের মামলার ক্ষেত্রে ওই মহিলার স্বামী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ক্ষেত্রে যে ধর্মের লোকদের উপরে আঘাত হানা হয়েছে তারা, ক্ষতিগ্রস্ত যিনি হলেন তিনি। অর্থাৎ মামলার বাদী বা মামলার ভিকটিম, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা, তারাই কেবলমাত্র আপোস নিষ্পত্তি করতে পারবে। এটা তাদের দিকের দাবি, তাদের ক্ষমতা। আপনি আসামি, আপনি ঘুরবেন বাদীর পিছনে, কারণ আপোসের ক্ষমতা আপনার নাই। এটাই হলো 345 ধারা। হ্যাঁ, এখানে একটু বিষয় জানতে হবে, সেটা হলো নতুন একটু সংযোজন এসেছে 345 ধারা। আগে দেখেন পেনাল কোডের 143 ধারা কিসের শাস্তি জানি না আমরা, পুরনোরা তো অনেকেই জানি। 143 ধারা হলো বেআইনি সমাবেশের শাস্তি। বেআইনি সমাবেশের অপরাধগুলো কিন্তু আপোসযোগ্য ছিল না। 345 ধারার ক্ষেত্রে একটু সংশোধন আসছে, বেআইনি সমাবেশের অপরাধগুলো আপোসযোগ্য। তো আপনি একজনের বাড়িতে বেআইনি সমাবেশ করছেন, 5 জন লোক নিয়ে একদম খুব ক্ষতিগ্রস্ত করছেন তাদেরকে, পরবর্তীতে বাদী যদি আপোস চায় তাহলে এটাও আপোসযোগ্য। আগে বাদী চাইলেও আপোস হতো না, কেন? আপোসযোগ্য ছিল না। যে মামলা আপোসযোগ্য নয়, আপনি চাইলে আপোস হবে? এটা কোর্টের উপর ডিপেন্ড করবে। তো আপোসযোগ্য করা হয়েছে মানে এটাতে আপোস, বাদী চাইলে আপোস করতে পারবে, এইটাই বলছে। এখন থেকে বেআইনি সমাবেশের অপরাধগুলো আপোসযোগ্য করা হয়েছে কত ধারা? 345 ধারা। এটা একটু দেখবেন, অপরাধের আপোস মীমাংসার ক্ষেত্রে সংশোধন। বাকিগুলোর দরকার নাই, বাকিগুলো পড়তে হবে না। তাহলে 345 পড়লাম, দেখি পরের কি ধারা আছে পড়ার মতো। আচ্ছা, এগুলো লাগবে না, 300 আল্লাহ ভরসা এগুলো আসে নাই। 346, 47, 49, 49-এর ক, 351টা একটু দেখবো। দেখেন, আদালতে হাজির অপরাধীকে আটক রাখা। আদালতে হাজির অপরাধীকে আটক রাখা, আগে আমরা এটা কিন্তু শোন অ্যারেস্ট বা শো অ্যারেস্ট এভাবে দিতাম এই ধারাটা, বা এরকম লিখতাম। 351-তে কি করা হয়? গ্রেপ্তার দেখানো হয়। আচ্ছা, 173 পড়লাম না আমরা? 173, 173, 167। আচ্ছা, 167 ধারা পড়ছি আমরা। 167 যে নতুন আসছে 2-এর ক, এখানে আমরা পড়লাম যে কোনো অপরাধী, তাকে যদি আপনি হেফাজতে নেওয়ার জন্য, কোনো অপরাধী সে যদি অন্য মামলায় আগে থেকে কি থাকে, আদালতের হেফাজতে থাকে, মনে করেন, উদাহরণ দিয়ে বলি না হলে জিনিসটা পরিষ্কার হবে না। মনে করেন কাকে আসামি বানাবো, রাজু ভাই। মনে করেন রাজু ভাই সে আমার আসামি, আবার রাজু ভাইয়ের বিরুদ্ধে আরো একটা মামলা হয়েছে। কি মামলা? মাদক মামলা হয়েছে। একটা মাদক মামলা হয়েছে, একটা নারী শিশু নির্যাতন মামলা হয়েছে। এখন মাদক মামলা তদন্তকারী কর্মকর্তা ছিলেন, মনে করেন আমার রাবে আপু মাদক মামলা তদন্তকারী কর্মকর্তা, আমি ছিলাম কিসের? নারী শিশু মামলা তদন্তকারী কর্মকর্তা। তো আমি নারী শিশু মামলায় রাজু আহমেদকে অলরেডি চালান দিছি, সে কোর্টে আছে, হেফাজতে আছে। এখন উনি উনি দেখতে পাইলো যে সিডিএমএস এ ওনাকে দেখাচ্ছে যে রাজু আহমেদ সে আপনার আসামি, কিন্তু সে তো অলরেডি অন্য মামলায় কি আছে, গ্রেপ্তার আছে। তো তখন উনি কিন্তু কি করতে পারে, ওনার মামলাতেও রাজু ভাইকে কি করতে পারে, গ্রেপ্তার দেখাতে পারে।
কি নিয়ম, কি কিভাবে গ্রেপ্তার দেখাবে? 167 ক পড়ানোর সময় বলছিলাম কিন্তু যে তদন্তকারী কর্মকর্তা কি করবে, মামলার ডায়েরির নকল সহ আসামিকে একদিন কোর্টে অবশ্যই হাজির করাবে। আদালত তার নাম ঠিকানা এগুলো যাচাই বাছাই করে তার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখিয়ে ফেলবে, এটাই কিন্তু নিয়ম। এটা ছিল এক, তদন্তকারী কর্মকর্তার মামলায় অন্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি অলরেডি হেফাজতে আছে এরকম ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো। আর 351টাকে আমরা বলি পিডাব্লিউ মূলে। ওই যে দেখেন, মনে করেন কোন আসামি যদি জামিনে থাকে, আগে থেকে যে জামিনে থাকে, আমার মামলার একটা আসামি যেমন বলি কাস্টডি ওয়ারেন্ট যেটাকে বলি আমরা, পিডাব্লিউ না দুঃখিত সিডাব্লিউ, কাস্টডি ওয়ারেন্ট। তাহলে এটা আবার কিরকম একটু বুঝিয়ে বলি। কোন একজন আসামি তিনি জামিনে আছেন, রাজু আহমেদ ভাইয়া তিনি জামিনে আছেন, কি মামলা হয়েছে ধরেন 9 খ হয়েছে বিয়ের প্রলোভনে যৌনকর্ম। এখন এই মামলার অপরাধী তিনি কি করেছেন, জামিন নিয়েছেন হাইকোর্ট থেকে, নিম্ন আদালতে না পেয়ে তিনি উচ্চ আদালত থেকে জামিনে আছেন। তাহলে যে ব্যক্তি হাইকোর্ট থেকে জামিনে আছে তাকে আমার গ্রেপ্তারের সুযোগ আছে? বলেন, চাকরি থাকবে? তাহলে তাকে তো আমার অ্যারেস্ট করার কোনো সুযোগ নাই, যেহেতু সে অলরেডি উচ্চ আদালত থেকে কিসে আছে, অলরেডি কি আছে, সে জামিনে আছে। এখন আসেন, জামিনে আছে কিন্তু জামিনের তো একটা সুনির্দিষ্ট মেয়াদ আছে, তাই না? সে কত দিনের জামিনে ছিল? সে 42 দিনের জামিনে ছিল, বা 4 সপ্তাহের জামিনে ছিল, 28 দিনের জামিনে ছিল, যাই ধরেন না কেন এরকম। তো 42 দিন তো একদিন শেষ হবে, 28 দিন তো একদিন শেষ হবে, যেদিন শেষ হবে সেদিন কিন্তু তাকে নিম্ন আদালতে হাজিরা দিতেই হবে। আর সেই দিন সেই ব্যক্তি যদি আদালতে হাজির হয়, কোর্ট কি করতে পারে, তাকে গ্রেপ্তার করে ফেলতে পারে, সাথে সাথেই তাকে কাস্টডিতে নিয়ে কি করতে পারে, হেফাজতে নিয়ে ফেলতে পারে। এভাবেই কি করা হয়, তাকে গ্রেপ্তার দেখানো হয়। এটাই হলো 351 ধারা। একটু পরি খেয়াল করেন, আদালতে হাজির অপরাধীকে আটক রাখা, তার মানে কি, ওই ব্যক্তি আদালতে হাজির আছে, তারপরে আদালত কি করছে, তাকে ধরে ফেলছে, আটক করে ফেলছে। একটু পরি খেয়াল করেন, ফৌজদারি আদালত যেই অপরাধ আমলে নিতে পারেন, যে অপরাধটা আদালত আমলে নিতে পারেন, যেটা সংগঠিত হয়েছে, সাক্ষ্য প্রমাণ থেকে প্রমাণিত হয় যে অবশ্যই ওই ব্যক্তি কি অপরাধ করেছে, এবং সেই অপরাধের অনুসন্ধান বা বিচারের উদ্দেশ্যে ওই ব্যক্তি যদি আদালতে উপস্থিত থাকে, তাকে গ্রেপ্তার না হয়ে এমনিতে উপস্থিত, সমন না পেয়েও সে উপস্থিত, এরকম করে উপস্থিত থাকে, তাহলে আদালত কি করবে, তাকে গ্রেপ্তার করে ফেলতে পারবে। যেন যে সে গ্রেপ্তার হয়ে বা সমন পেয়ে তাকে উপস্থিত হয়েছে বলে ধরে নিয়ে আদালত তাকে আটক করে ফেলতে পারবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বুঝতে পারছি ঘটনা? বুঝি নাই? তাহলে যে ব্যক্তি, আদালত কি করতে পারে, সমন দিয়ে ওয়ারেন্ট দিয়ে তাকে ধরতে পারে। তা আদালত ওয়ারেন্ট দিলে কি, মনে করেন জামিনে আছে, জামিনের মেয়াদ শেষ হলে আদালত যদি ওয়ারেন্ট দেয়, তাকে ধরে আনা যাবে না? অবশ্যই ধরে আনা যাবে। তো আদালত ওয়ারেন্ট দিয়ে ধরে আনবে কি, সে যেহেতু হাজির আছে, তাহলে আদালত মনেই করতেছে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসলে যেমন হাজির ছিল, আবার মানে সমন দিয়ে হাজির করলে যেমন হাজির ছিল, এভাবে ধরে নিয়ে আদালত তাকে কি করতে পারবে, হেফাজতে প্রেরণ করতে পারবে বা কাস্টডিতে নিতে পারবে। এটাই হলো 351 ধারা, আদালতে হাজির অপরাধীকে রাখা। তাহলে আদালতে হাজির হয়ে সে কি করলো, বিপদে পড়লো, না হাজির হয়েও তো উপায় নাই, হাজির তো হতেই হইতো এরকম। বুঝতে পারছি 351 কি? 351 আদালতে হাজির ব্যক্তিকে আটক রাখা। যেই হাজির হলো, সমন পেয়ে ওয়ারেন্ট পেয়ে হাজির হলে যেমন করে ওই ব্যক্তিকে আদালত হেফাজতে নিতে পারে, এই ব্যক্তি সমন না পেয়েও ওয়ারেন্ট না পেয়েও যদি হাজির হয়, আদালত যেহেতু তাকে হেফাজতে নেওয়ার ক্ষমতাবান, আদালত তাকে এমন করে হেফাজতে নিতে পারবে যেন সে সমন পেয়ে হাজির হয়েছে। বুঝতে পারছি? এই হলো ঘটনা। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে ফোন দিয়েন। এরপরে আরেকটু দেখি, বিচার শুরু হওয়ার পর উক্ত রূপে আটক হয়ে থাকলে ওই ব্যক্তি সম্পর্কে নতুন করিয়া কার্যক্রম আরম্ভ হবে এবং সাক্ষীদের পুনরায় বক্তব্য শ্রবণ করতে হবে। এগুলোর দরকার নাই। স্যার হচ্ছে শর্ত আছে তিনটা যে শর্ত একটু দেখবেন, কি কি শর্ত শুনতেছি, দাঁড়ান। 3টা শর্ত, অবশ্যই লোকটার অপরাধ করতে হবে, সাক্ষ্য প্রমাণ বিবেচনায় যেন আদালতের মনে হয় যে না সে অবশ্যই অপরাধ করেছে। আরেকটা কি, ওই আদালতের ক্ষমতা থাকতে হবে, অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা থাকতে হবে, এবং ওই ব্যক্তিকে আদালতে হাজির থাকতে হবে। হাজির না থাকলে আদালত ধরবে কাকে? আরেকটা ধারা দিয়ে শেষ করবো আমরা, 352 ধারা, আদালত উন্মুক্ত থাকবে। এই 352 ধারাকে ট্রায়াল ইন ক্যামেরা বলা হয়। এই 352 ধারাটাকে কি বলা হয়, আদালত খোলা থাকবে, উন্মুক্ত থাকবে, একটা কোর্ট, সেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার থাকবে, এটাই নিয়ম। এই হলো 352 ধারা। 352 প্রথম অংশ 1 2 নাই, অনেক জায়গায় বইয়ে 1 2 পাবেন, 1 2 লিখিয়েন না, শুধু 352, সরাসরি 352 লিখবো।
যখন কোনো ফৌজদারি আদালতে কোনো মামলার বিচার চলবে, বিচার চলাকালীন যতজন স্থান সংকুলান হয় এতজন লোক ওইখানে বসতে পারবে বা আদালতে যেতে পারবে, বাদী পক্ষ বিবাদী পক্ষ সবাই যেতে পারবে, সাক্ষীরা তারা যাবে এবং তাদের সকলের প্রবেশাধিকার থাকবে। এইটুকু প্রথম কথা। এবার আসেন, তবে শর্ত থাকে যে কিছু বিশেষ মামলার ক্ষেত্রে বিচারকারী জজ বা ম্যাজিস্ট্রেট তাদের কাছে যদি মনে হয় যে না, এখানে সর্বসাধারণের প্রবেশ অধিকার দেওয়া যাবে না, এটা একটু সেন্সিটিভ বিষয়, শিশু জড়িত আছে এরকম অপরাধ, শিশু আইনেও তো আলাদা ব্যবস্থা আছে, তারপরও আপনারা দেখবেন যেমন 9-1 মামলাগুলো, এছাড়াও আরো কিছু কিছু অপহরণের মামলা, এমন কিছু বিষয় আছে যেটা আদালত মনে করে যে না, এখানে অল্প লোক থাকলেই সুবিধা, এত লোককে জানানোর প্রয়োজন নাই, তখন কি করতে পারবে, কিছু বিশেষ ব্যক্তির অনুমোদন দিতে পারবে যে শুধু ভিকটিমের বাবা মা, বাদী পক্ষের আসামি পক্ষের এই কয়েকজন লোক থাকবে, অ্যাডভোকেট থাকবে, মানে প্রবেশাধিকার কি করে দিতে পারবে, কমিয়ে দিতে পারবে, বা বলতে পারবে যে এই এই ব্যক্তিবর্গ ছাড়া সবাই আদালত প্রাঙ্গণ ত্যাগ করুন, এভাবে আদালত নির্দেশ দিতে পারবে। বিশেষ মামলার ক্ষেত্রে অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে সর্বসাধারণের বা বিশেষ ব্যক্তি কর্তৃক ব্যবহৃত কক্ষ ভবনে প্রবেশ করতে বিশেষ ব্যক্তি ব্যতীত আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না, অবস্থান করতে পারবে না। এটাকেই বলে ট্রায়াল ইন ক্যামেরা, অথবা কি বলা হয়, রুদ্ধদ্বার কক্ষে বিচার। রুদ্ধদ্বার মানে কি, রুদ্ধ বন্ধ, দ্বার মানে হলো দরজা, দরজা বন্ধ করে বিচার। তো কিছু কিছু ক্ষেত্রে আছে না, অনেক গোপন বিষয় আছে, এগুলোতে রুদ্ধদ্বার কক্ষে বিচার। ইংরেজিটা দেখেন, কোথায় দুয়ার বন্ধ আর কোথায় ক্যামেরা, মা ইংরেজিটা যাচ্ছে, এগুলো কিন্তু কিছু কিছু ইংরেজি মিলবে না, ফ্রেজ আর ইডিয়মস আছে এগুলো। ট্রায়াল মানে তো বিচার, ইন হলো তো বুঝতেছেন ক্যামেরা। ক্যামেরা কেন বলা হয় জানেন, ক্যামেরার মাধ্যমেও ভিডিও কলের মাধ্যমেও কি করা হয়, বিচারিক কার্যক্রম সম্পন্ন করা যায়। এটাকেই আর কি রুদ্ধদ্বার কক্ষে বিচার বলে। বুঝতে পারছি। 352 ধারা পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। রাজু ভাইয়া বলেন, আপনি কি বোঝেননি বলেন। স্যার হচ্ছে আমার এলাকায় একটা একজনের মোটর দাঁড়ান দাঁড়ান সাইকেল ভাই, হত্যা হয়েছে। মাপ চাই, এগুলো আপনার এলাকা কি, পড়া বাদ দিয়ে অন্য কিছু